চাইছি কোথায় কই যাবেন? আগরতলা কি মাল লোড আছে গাড়িতে? যে ট্রান্সপোর্ট ব্যাপার। কি নাম আপনার? আমার নাম উৎপল রায়। উৎপল রায়। গাড়ির মালিকের নাম কি? গাড়ির মালিকের নাম হইল सावधान हो गया मतलब थोड़ा थोड़ा चालू ही रहता है। वेंटिलेटर पे पहले थोड़ा কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা মানে রিং আসলো মানে সাইডে কেউ জানি ইচ্ছা করে করছে। কত টাকার জিনিস ফালাইছে? 25-30 টাকা হইবে। মানে কি কারণে ফালাইছে মনে হয় আপনার? আমার তো কের লগে মানে কিছু দরবার নাই, কিছু কাজ করি না আমি, কি জানি মানে কইতে পারি না জানি করতে যা। দোকান দিয়েছেন কতদিন হয়েছে এখানে? দোকান প্রায় 2.5-3 বছর হয়েছে। কি এর দোকান এটা? এটা সিমেন্টের রিং ফিলার রিং পিলারের দোকান না? এর আগেও কেমন ঘটনা হয়েছে? হয়েছে। আগে ভেন্টিলেটরের করছে, তারপরে রিং ফেলাইছে। ঘটনাটা পুলিশে জানাইছেন নি? আগে কমপ্লেন দিয়েছিলাম, এবার করে দিছি না দিতে দিব। কত টাকার ক্ষতি হয়েছে মনে হয় আপনার আনুমানিক? সব মিলে মানে আগের থেকে শুরুর থেকে দেখি 50,000 টাকা মতন হয়েছে। কি মনে হয় কারোর উপর সন্দেহ আসেনি? সন্দেহ কেয়ার লোকে নাই, মানে কেয়ার লোকে কিছু দরকার নেই তো, মানে সবাই সঙ্গে কথাবার্তা করে মানে ঠিক মতন চলতেছে। কোন জায়গা এটা? সিঙ্গি ছড়া। দোকানের মালিকের নাম কি? পায়েল দেব। सावधान हो गया सावधान हो गया मतलब थोड़ा थोड़ा चालू ही रहता है। वेंटिलेटर पे पहले थोड़ा কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা মানে রিং আসলো মানে সাইডে কেউ জানি ইচ্ছা করে করছে। কত টাকার জিনিস ফালাইছে? 25-30 টাকা হইবে। মানে কি কারণে ফালাইছে মনে হয় আপনার? আমার তো কের লগে মানে কিছু দরবার নাই, কিছু কাজ করি না আমি, কি জানি মানে কইতে পারি না জানি করতে যা। দোকান দিয়েছেন কতদিন হয়েছে এখানে? দোকান প্রায় 2.5-3 বছর হয়েছে। কি এর দোকান এটা? এটা সিমেন্টের রিং ফিলার রিং পিলারের দোকান না? এর আগেও কেমন ঘটনা হয়েছে? হয়েছে। আগে ভেন্টিলেটরের করছে, তারপরে রিং ফেলাইছে। ঘটনাটা পুলিশে জানাইছেন নি? আগে কমপ্লেন দিয়েছিলাম, এবার করে দিছি না দিতে দিব। কত টাকার ক্ষতি হয়েছে মনে হয় আপনার আনুমানিক? সব মিলে মানে আগের থেকে শুরুর থেকে দেখি 50,000 টাকা মতন হয়েছে। কি মনে হয় কারোর উপর সন্দেহ আসেনি? সন্দেহ কেয়ার লোকে নাই, মানে কেয়ার লোকে কিছু দরকার নেই তো, মানে সবাই সঙ্গে কথাবার্তা করে মানে ঠিক মতন চলতেছে। কোন জায়গা এটা? সিঙ্গি ছড়া। দোকানের মালিকের নাম কি? পায়েল দেব। सावधान हो गया सावधान हो गया मतलब थोड़ा थोड़ा चालू ही रहता है। वेंटिलेटर पे पहले थोड़ा কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা মানে রিং আসলো মানে সাইডে কেউ জানি ইচ্ছা করে করছে। কত টাকার জিনিস ফালাইছে? 25-30 টাকা হইবে। মানে কি কারণে ফালাইছে মনে হয় আপনার?
আমার তো কে লগে মানে কিছু দরবার নাই, কিছু কাজা করি না আমি, কি জানি মানে কইতে পারি না রান্না করতে যা। দোকান দিয়েছেন কতদিন হয়েছে এখানে? দোকান প্রায় 2.5-3 বছর হচ্ছে। কি এর দোকান এটা? এটা সিমেন্টের রিং ফিলার রিং পিলারের দোকান না? এর আগেও কেমন ঘটনা হয়েছে? হয়েছে। আগে ভেন্টিলেটরের ই করছে, তারপরে রিংও পালাইছে। ঘটনাটা পুলিশে জানাইছেন নি? আগে কমপ্লেন দিয়েছিলাম, এবার করে দিছি না, দিতে দিব। কত টাকার ক্ষতি হয়েছে মনে হয় আপনার আনুমানিক? সব মিলে মানে আগের থেকে শুরুর থেকে দেখি 50,000 টাকার মতন হয়েছে। কি মনে হয় কারোর উপর সন্দেহ আসেনি? সন্দেহ কেয়ার লোকে নাই, মানে কেয়ার লোকে কিছু দরকার নেই তো, মানে সবাই সঙ্গে কথাবার্তা করে মানে ঠিক মতন চলতেছে। কোন জায়গা এটা? সিঙ্গি ছড়া। দোকানের মালিকের নাম কি? পায়েল দেব। चार बार हो गया ना, 4 बार हो गया मतलब थोड़ा थोड़ा चालू ही रहता है। वेंटिलेटर तो पहले थोड़ा কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা মানে রিং আসলো, মানে সাইডে কেউ জানি মানে ইচ্ছা করে করছে। কত টাকার জিনিস ফেলাইছে? 25-30 টাকা করবো। মানে কি কারণে ফেলাইছে মনে হয় আপনার? আমার তো কের লগে মানে কিছু দরবার নাই, কিছু কাজা করি না আমি, কি জানি মানে কইতে পারি না রান্না করতে যা। দোকান দিয়েছেন কতদিন হয়েছে এখানে? দোকান প্রায় 2.5-3 বছর হচ্ছে। কি এর দোকান এটা? এটা সিমেন্টের রিং ফিলার রিং পিলারের দোকান না? এর আগেও কেমন ঘটনা হয়েছে? হয়েছে। আগে ভেন্টিলেটরের ই করছে, তারপরে রিংও পালাইছে। ঘটনাটা পুলিশে জানাইছেন নি? আগে কমপ্লেন দিয়েছিলাম, এবার করে দিছি না, দিতে দিব। কত টাকার ক্ষতি হয়েছে মনে হয় আপনার আনুমানিক? সব মিলে মানে আগের থেকে শুরুর থেকে দেখি 50,000 টাকার মতন হয়েছে। কি মনে হয় কারোর উপর সন্দেহ আসেনি? সন্দেহ কেয়ার লোকে নাই, মানে কেয়ার লোকে কিছু দরকার নেই তো, মানে সবাই সঙ্গে কথাবার্তা করে মানে ঠিক মতন চলতেছে। কোন জায়গা এটা? সিঙ্গি ছড়া। দোকানের মালিকের নাম কি? পায়েল দেব। चार बार हो गया ना, 4 बार हो गया मतलब थोड़ा थोड़ा चालू ही रहता है। वेंटिलेटर तो पहले थोड़ा কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা মানে রিং আসলো, মানে সাইডে কেউ জানি মানে ইচ্ছা করে করছে। কত টাকার জিনিস ফেলাইছে? 25-30 টাকা করবো। মানে কি কারণে ফেলাইছে মনে হয় আপনার? আমার তো কের লগে মানে কিছু দরবার নাই, কিছু কাজা করি না আমি, কি জানি মানে কইতে পারি না রান্না করতে যা। দোকান দিয়েছেন কতদিন হয়েছে এখানে? দোকান প্রায় 2.5-3 বছর হচ্ছে। কি এর দোকান এটা? এটা সিমেন্টের রিং ফিলার রিং পিলারের দোকান না? এর আগেও কেমন ঘটনা হয়েছে? হয়েছে। আগে ভেন্টিলেটরের ই করছে, তারপরে রিংও পালাইছে। ঘটনাটা পুলিশে জানাইছেন নি? আগে কমপ্লেন দিয়েছিলাম, এবার করে দিছি না, দিতে দিব। কত টাকার ক্ষতি হয়েছে মনে হয় আপনার আনুমানিক? সব মিলে মানে আগের থেকে শুরুর থেকে দেখি 50,000 টাকার মতন হয়েছে। কি মনে হয় কারোর উপর সন্দেহ আসেনি? সন্দেহ কেয়ার লোকে নাই, মানে কেয়ার লোকে কিছু দরকার নেই তো, মানে সবাই সঙ্গে কথাবার্তা করে মানে ঠিক মতন চলতেছে। কোন জায়গা এটা? সিঙ্গি ছড়া। দোকানের মালিকের নাম কি? পায়েল দেব। चार बार हो गया ना, 4 बार हो गया मतलब थोड़ा थोड़ा चालू ही रहता है।
वेंटिलेटर पे पहले थोड़ा কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা মানে রিং আসলো মানে সাইডে কেউ জানি মানে ইচ্ছা করে করছে। কত টাকার জিনিস ফালাইছে? 25-30 টাকা করবে। মানে কি কারণে ফালাইছে মনে হয় আপনার? আমার তো কের লগে মানে কিছু দরবার নাই, কিছু কাজা করে না আমি কি জানি মানে বুঝতে পারি না জানি করছে এটা। দোকান দিয়েছেন কতদিন হয়েছে এখানে? দোকান প্রায় 2.5-3 বছর হয়েছে। কি এর দোকান এটা? এটা সিমেন্টের রিং ফিলার রিং পিলারের দোকান না? এর আগেও কেমন ঘটনা হয়েছে? হয়েছে। আগে ভেন্টিলেটরের করছে, তারপরে রিঙ্গো পালাইছে। ঘটনাটা পুলিশে জানাইছেন নি? আগে কমপ্লেন দিয়েছিলাম, এবার করে দিয়েছি না দিতে দিন। কত টাকার ক্ষতি হয়েছে মনে হয় আপনার আনুমানিক? সব মিলে মানে আগের থেকে শুরুর থেকে দেখি 50,000 টাকা মতন হয়েছে। কি মনে হয় কারোর উপর সন্দেহ আসেনি? সঙ্গে কেয়ার লোকে নাই, মানে কেয়ার লোকে কিছু দরকার নেই তো, মানে সবাই সঙ্গে কথাবার্তা করে মানে ঠিক মতন চলতেছে। কোন জায়গা এটা? সিঙ্গি ছড়া। দোকানের মালিকের নাম কি? পায়েল দেব। चार बार हो गया ना? 4 बार हो गया मतलब थोड़ा थोड़ा चालू ही रहता है। वेंटिलेटर पे पहले थोड़ा কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা মানে রিং আসলো মানে সাইডে কেউ জানি মানে ইচ্ছা করে করছে। কত টাকার জিনিস ফালাইছে? 25-30 টাকা করবে। মানে কি কারণে ফালাইছে মনে হয় আপনার? আমার তো কের লগে মানে কিছু দরবার নাই, কিছু কাজা করে না আমি কি জানি মানে বুঝতে পারি না জানি করছে এটা। দোকান দিয়েছেন কতদিন হয়েছে এখানে? দোকান প্রায় 2.5-3 বছর হয়েছে। কি এর দোকান এটা? এটা সিমেন্টের রিং ফিলার রিং পিলারের দোকান না? এর আগেও কেমন ঘটনা হয়েছে? হয়েছে। আগে ভেন্টিলেটরের করছে, তারপরে রিঙ্গো পালাইছে। ঘটনাটা পুলিশে জানাইছেন নি? আগে কমপ্লেন দিয়েছিলাম, এবার করে দিয়েছি না দিতে দিন। কত টাকার ক্ষতি হয়েছে মনে হয় আপনার আনুমানিক? সব মিলে মানে আগের থেকে শুরুর থেকে দেখি 50,000 টাকা মতন হয়েছে। কি মনে হয় কারোর উপর সন্দেহ আসেনি? সঙ্গে কেয়ার লোকে নাই, মানে কেয়ার লোকে কিছু দরকার নেই তো, মানে সবাই সঙ্গে কথাবার্তা করে মানে ঠিক মতন চলতেছে। কোন জায়গা এটা? সিঙ্গি ছড়া। দোকানের মালিকের নাম কি? পায়েল দেব। चार बार हो गया ना? 4 बार हो गया मतलब थोड़ा थोड़ा चालू ही रहता है। वेंटिलेटर पे पहले थोड़ा কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা মানে রিং আসলো মানে সাইডে কেউ জানি মানে ইচ্ছা করে করছে। কত টাকার জিনিস ফালাইছে? 25-30 টাকা করবে। মানে কি কারণে ফালাইছে মনে হয় আপনার? আমার তো কের লগে মানে কিছু দরবার নাই, কিছু কাজা করে না আমি কি জানি মানে বুঝতে পারি না জানি করছে এটা। দোকান দিয়েছেন কতদিন হয়েছে এখানে? দোকান প্রায় 2.5-3 বছর হয়েছে। কি এর দোকান এটা? এটা সিমেন্টের রিং ফিলার রিং পিলারের দোকান না? এর আগেও কেমন ঘটনা হয়েছে? হয়েছে। আগে ভেন্টিলেটরের করছে, তারপরে রিঙ্গো পালাইছে। ঘটনাটা পুলিশে জানাইছেন নি? আগে কমপ্লেন দিয়েছিলাম, এবার করে দিয়েছি না দিতে দিন। কত টাকার ক্ষতি হয়েছে মনে হয় আপনার আনুমানিক? সব মিলে মানে আগের থেকে শুরুর থেকে দেখি 50,000 টাকা মতন হয়েছে।
কি মনে হয় কারোর উপর সন্দেহ আসেনি? সন্দেহ কেয়ার লোকে নাই, মানে কেয়ার লোকে কিছু ব্যাপার নেই তো, মানে সবাই সঙ্গে কথাবার্তা করে মানে ঠিক মতন চলতেছে। কোন জায়গা এটা? সিঙ্গি ছড়া। দোকানের মালিকের নাম কি? পায়েল দেব। അറിയേണ്ടത് আমাদের কাছে একটা খবর ছিল যে বটতলা বাজারে কিছু সংখ্যক লোক গ্যামলিং অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়েছে। তো আমরা আমাদের ওয়েস্ট আগরতলা পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর গোবিন্দ সিনহা এবং ওসি বটতলা এসআই শুভজিৎ দেব এবং তার টিম নিয়ে একটি অভিযান চালিয়ে আমরা সমস্ত জুয়াতে ব্যবহারযোগ্য যে জিনিসগুলি আছে প্লাস তাদের যে এন্ডিংয়ের যে টিকিট বুকলেট প্লাস গ্যামলিং মানি এবং 7 জন জুয়ারিকে আমরা অ্যারেস্ট করেছি। তাদের বিরুদ্ধে আমরা ত্রিপুরা গ্যামলিং অ্যাক্ট অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে একটি আইনি ব্যবস্থা নিয়েছি এবং তাদের বিরুদ্ধে আমরা আদালতে আমরা এই অ্যাক্ট অনুযায়ী আমরা কেস একটা পাঠাবো। কত টাকা পাওয়া গেছে ওদের কাছ থেকে? গ্যামলিং মানি এখানে 1200 রুপিস। আচ্ছা, এই অনলাইন, এটা কি অনলাইন জুয়া? এইদিকে টিকিটের মাধ্যমে জুয়া দেখছেন যে আপনার বুকলেট যেগুলি আছে এন্ডিং বলে, লোকালি এন্ডিং বলা হয়। তাদের কি কোনো দোকান কারোর বাড়ি ঘর থেকে? দোকান না, এগুলি একটি গলি আছে, গলির এদিক দিয়ে খেলার চেষ্টা করছিল, তারা আমরা খেলতে পারি, আমরা তো ধরে ফেলেছি। അറിയേണ്ടത് আমাদের
আমাদের কাছে একটা খবর ছিল যে বটতলা বাজারে কিছু সংখ্যক লোক গ্যামলিং অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়েছে। তো আমরা আমাদের ওয়েস্ট আগরতলা পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর গোবিন্দ সিনহা এবং ওসি বটতলা এসআই শুভজিৎ দেব এবং তার টিম নিয়ে একটি অভিযান চালিয়ে আমরা সমস্ত জুয়াতে ব্যবহারযোগ্য যে জিনিসগুলি আছে প্লাস তাদের যে এন্ডিংয়ের যে টিকিট বুকলেট প্লাস গ্যামলিং মানি এবং 7 জন জুয়ারিকে আমরা অ্যারেস্ট করেছি। তাদের বিরুদ্ধে আমরা ত্রিপুরা গ্যামলিং অ্যাক্ট অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে একটি আইনি ব্যবস্থা নিয়েছি এবং তাদের বিরুদ্ধে আমরা আদালতে আমরা এই অ্যাক্ট অনুযায়ী আমরা কেস একটা পাঠাবো। কত টাকা পাওয়া গেছে ওদের কাছ থেকে? গ্যামলিং মানি এখানে 1200 রুপিস। আচ্ছা, এই অনলাইন, এটা কি অনলাইন জুয়া? এই দুটো টিকিটের মাধ্যমে জুয়া দেখছেন যে আপনার বুকলেট যেগুলি আছে এন্ডিং বলে, লোকালি এন্ডিং বলা হয়। তাদের কি কোনো ধোকা কারোর বাড়ি ঘর থেকে? দোকান না, এগুলি একটি গলি আছে, গলির এদিক দিয়ে খেলার চেষ্টা করছিল, তারা আমরা খেলতে পারিনি, আমরা তো ধরে ফেলেছি। Arianda da থানা আমাদের কাছে একটা খবর ছিল যে বটতলা বাজারে কিছু সংখ্যক লোক গ্যামলিং অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়েছে। তো আমরা আমাদের ওয়েস্ট আগরতলা পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর গোবিন্দ সিনহা এবং ওসি বটতলা এসআই শুভজিৎ দেব এবং তার টিম নিয়ে একটি অভিযান চালিয়ে আমরা সমস্ত জুয়াতে ব্যবহারযোগ্য যে জিনিসগুলি আছে প্লাস তাদের যে এন্ডিংয়ের যে টিকিট বুকলেট প্লাস গ্যামলিং মানি এবং 7 জন জুয়ারিকে আমরা অ্যারেস্ট করেছি। তাদের বিরুদ্ধে আমরা ত্রিপুরা গ্যামলিং অ্যাক্ট অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে একটি আইনি ব্যবস্থা নিয়েছি এবং তাদের বিরুদ্ধে আমরা আদালতে আমরা এই অ্যাক্ট অনুযায়ী আমরা কেস একটা পাঠাবো। কত টাকা পাওয়া গেছে ওদের কাছ থেকে? গ্যামলিং মানি এখানে 1200 রুপিস। আচ্ছা, এই অনলাইন, এটা কি অনলাইন জুয়া? এই দুটো টিকিটের মাধ্যমে জুয়া দেখছেন যে আপনার বুকলেট যেগুলি আছে এন্ডিং বলে, লোকালি এন্ডিং বলা হয়। তাদের কি কোনো ধোকা কারোর বাড়ি ঘর থেকে? দোকান না, এগুলি একটি গলি আছে, গলির এদিক দিয়ে খেলার চেষ্টা করছিল, তারা আমরা খেলতে পারিনি, আমরা তো ধরে ফেলেছি। Arianda da
থানার দিক থেকে আমাদের কাছে একটা খবর ছিল যে বটতলা বাজারে কিছু সংখ্যক লোক গ্যামলিং অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়েছে। তো আমরা আমাদের ওয়েস্ট আগরতলা পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর গোবিন্দ সিনহা এবং ওসি বটতলা এসআই শুভজিৎ দেব এবং তার টিম নিয়ে একটি অভিযান চালিয়ে আমরা সমস্ত জুয়া তে ব্যবহারযোগ্য যে জিনিসগুলি আছে প্লাস তাদের যে এন্ডিংয়ের যে টিকিট বুকলেট প্লাস গ্যামলিং মানি এবং 7 জন জুয়ারিকে আমরা অ্যারেস্ট করেছি। তাদের বিরুদ্ধে আমরা ত্রিপুরা গ্যামলিং অ্যাক্ট অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে একটি আইনি ব্যবস্থা নিয়েছি এবং তাদের বিরুদ্ধে আমরা আদালতে আমরা এই অ্যাক্ট অনুযায়ী আমরা কেস একটা পাঠাই। কত টাকা পাওয়া গেছে ওদের কাছ থেকে? গ্যামলিং মানি এখানে 1200 রুপিস। আচ্ছা, এই অনলাইন, এটা কি অনলাইন জুয়া? এই দুটো টিকিটের মাধ্যমে জুয়া দেখছেন যে আমরা বুকলেট যেগুলি আছে এন্ডিং বলে, লোকালি এন্ডিং বলা হয়। তাদের কি কোনো দোকান কারোর বাড়ি ঘর থেকে? দোকান না, এগুলি একটি গলি আছে, গলির এদিক দিয়ে খেলার চেষ্টা করছিল, তারা আমরা খেলতে পারিনি, আমরা ধরে ফেলেছি। Arianda da থানার দিক থেকে আমাদের কাছে একটা খবর ছিল যে বটতলা বাজারে কিছু সংখ্যক লোক গ্যামলিং অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়েছে। তো আমরা আমাদের ওয়েস্ট আগরতলা পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর গোবিন্দ সিনহা এবং ওসি বটতলা এসআই শুভজিৎ দেব এবং তার টিম নিয়ে একটি অভিযান চালিয়ে আমরা সমস্ত জুয়া তে ব্যবহারযোগ্য যে জিনিসগুলি আছে প্লাস তাদের যে এন্ডিংয়ের যে টিকিট বুকলেট প্লাস গ্যামলিং মানি এবং 7 জন জুয়ারিকে আমরা অ্যারেস্ট করেছি। তাদের বিরুদ্ধে আমরা ত্রিপুরা গ্যামলিং অ্যাক্ট অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে একটি আইনি ব্যবস্থা নিয়েছি এবং তাদের বিরুদ্ধে আমরা আদালতে আমরা এই অ্যাক্ট অনুযায়ী আমরা কেস একটা পাঠাই। কত টাকা পাওয়া গেছে ওদের কাছ থেকে? গ্যামলিং মানি এখানে 1200 রুপিস। আচ্ছা, এই অনলাইন, এটা কি অনলাইন জুয়া? এই দুটো টিকিটের মাধ্যমে জুয়া দেখছেন যে আমরা বুকলেট যেগুলি আছে এন্ডিং বলে, লোকালি এন্ডিং বলা হয়। তাদের কি কোনো দোকান কারোর বাড়ি ঘর থেকে? দোকান না, এগুলি একটি গলি আছে, গলির এদিক দিয়ে খেলার চেষ্টা করছিল, তারা আমরা খেলতে পারিনি, আমরা ধরে ফেলেছি। Arianda da
থানা থানা দিচ্ছে আমাদের কাছে একটা খবর ছিল যে বর্তলা বাজারে কিছু সংখ্যক লোক গ্যামলিং অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়েছে। তো আমরা আমাদের ওয়েস্ট আগরতলা পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর গোবিন্দ সিনহা এবং ওসি বর্তলা এসআই শুভজিৎ দেব এবং তার টিম নিয়ে একটি অভিযান চালিয়ে আমরা সমস্ত জুয়া তে ব্যবহারযোগ্য যে জিনিসগুলি আছে প্লাস তাদের যে এন্ডিংয়ের যে টিকিট বুকলেট প্লাস গ্যামলিং মানি এবং 7 জন জুয়ারিকে আমরা অ্যারেস্ট করেছি। তাদের বিরুদ্ধে আমরা ত্রিপুরা গ্যামলিং অ্যাক্ট অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে একটি আইনি ব্যবস্থা নিয়েছি এবং তাদের বিরুদ্ধে আমরা আদালতে আমরা এই অ্যাক্ট অনুযায়ী আমরা কেস একটা পাঠাবো। কত টাকা পাওয়া গেছে ওদের কাছ থেকে? গ্যামলিং মানি এখানে 1200 রুপিস। আচ্ছা, এই অনলাইন, এটা কি অনলাইন জুয়া? এই দুটো টিকিটের মাধ্যমে জুয়া দেখছেন যে আমরা বুকলেট যেগুলি আছে এন্ডিং বলে, লোকালি এন্ডিং বলা হয়। তাদের কি কোনো ধোকা কারোর বাড়ি করতে থেকে? দোকান না, এগুলি একটি গলি আছে, গলির এদিক দিয়ে খেলার চেষ্টা করছিল, তারা ওগুলো খেলতে পারিনি, আমরা তো ধরে ফেলেছি। থানা থানা দিচ্ছে আমাদের কাছে একটা খবর ছিল যে বর্তলা বাজারে কিছু সংখ্যক লোক গ্যামলিং অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়েছে। তো আমরা আমাদের ওয়েস্ট আগরতলা পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর গোবিন্দ সিনহা এবং ওসি বর্তলা এসআই শুভজিৎ দেব এবং তার টিম নিয়ে একটি অভিযান চালিয়ে আমরা সমস্ত জুয়া তে ব্যবহারযোগ্য যে জিনিসগুলি আচ্ছা আচ্ছা, তুমি গাছ ধরো না। বিষয়টা বলেন। গতকাল আমাদের আমতলী থানার এলাকা থেকে 2 জন নাবালিকা মেয়েকে কিডন্যাপ করে নেওয়া হয়েছিল। পরবর্তী সময় আমরা তাদের মোবাইল নাম্বার অ্যানালাইসিস করে HDR টাওয়ার লোকেশন দেখে আমরা আজকে একটা টিম পাঠিয়ে জোরহাট থেকে তাদেরকে আজকে উদ্ধার করি এবং তাদের সঙ্গে যারা কিডন্যাপ করেছিল 2 জনকে আমরা নিয়ে আসি থানায়।
পরবর্তী সময়ে আমাদের এখানে যারা কিডন্যাপ হয়েছে তাদের পক্ষ থেকে একটা মামলা করে, যার নাম্বার 89/25 আন্ডার সেকশন 65 ক্লোজ 1 87/143 ক্লোজ 1 অ্যান্ড বিএনএস এবং পক্সো আইন অনুযায়ী আমরা একটা মামলা নথিভুক্ত করি এবং আগামীকাল তাদেরকে আমরা আদালতে প্রেরণ করব। যে দুজনকে আটক করা হয়েছে তাদের বাড়ি কোথায় এবং নাম কি? যে দুজনকে আমরা আটক করেছি, একজন নাম হলো জুলফু মিয়া, যার বাড়ি কাঞ্চনমালা, আর একজন হলো সাগর মিয়া, তার বাড়ি কোয়েলপুর। কি কারণে কেন তাদেরকে কিডন্যাপ করেছে, কিছু কি পাওয়া গেছে? না, এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, প্রিলিমিনারি স্টেজ আমাদের, আমরা পরবর্তী সময় জানিয়ে দেবো। কোথায় থেকে তাদেরকে উদ্ধার করে আনা হয়েছে? আসামের জোরহাট থেকে। ওই রুমে নিয়ে যান, ওই রুমে। এই লোকেটা আরো সব কেন আছে? হ্যাঁ? বল। একটু দাও। সেকশন দিতে আসো। আছে আছে, ঠিক আছে। তুমি গান ধরো না, দেখো। বিষয়টা বলেন। গতকাল আমাদের আমতলী থানার এলাকা থেকে দুইজন নাবালিকা মেয়েকে কিডন্যাপ করে নেওয়া হয়েছিল। পরবর্তী সময় আমরা তাদের মোবাইল নাম্বার অ্যানালাইসিস করে HDRCD টাওয়ার লোকেশন দেখে আমরা আজকে একটা টিম পাঠিয়ে জোরহাট থেকে তাদেরকে আজকে উদ্ধার করি এবং তাদের সঙ্গে যারা কিডন্যাপ করেছিল দুজনকে আমরা নিয়ে আসি থানায়। পরবর্তী সময়ে আমাদের এখানে যারা কিডন্যাপ হয়েছে তাদের পক্ষ থেকে একটা মামলা করে, যার নাম্বার 89/25 আন্ডার সেকশন 65 ক্লোজ 1 87/143 ক্লোজ 1 অ্যান্ড বিএনএস এবং পক্সো আইন অনুযায়ী আমরা একটা মামলা নথিভুক্ত করি এবং আগামীকাল তাদেরকে আমরা আদালতে প্রেরণ করব। যে দুজনকে আটক করা হয়েছে তাদের বাড়ি কোথায় এবং নাম কি? যে দুজনকে আমরা আটক করেছি, একজন নাম হলো জুলফু মিয়া, যার বাড়ি কাঞ্চনমালা, আর একজন হলো সাগর মিয়া, তার বাড়ি কোয়েলপুর। কি কারণে কেন তাদেরকে কিডন্যাপ করেছে, কিছু কি পাওয়া গেছে? না, এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, প্রিলিমিনারি স্টেজ আমাদের, আমরা পরবর্তী সময় জানিয়ে দেবো। কোথায় থেকে তাদেরকে উদ্ধার করে আনা হয়েছে? আসামের জোরহাট থেকে। ওই রুমে নিয়ে যান, ওই রুমে। এই লোকেটা আরো সব কেন আছে? হ্যাঁ? বল। একটু দাও। সেকশন দিতে আসো। আছে আছে, ঠিক আছে। তুমি গান ধরো না, দেখো। বিষয়টা বলেন।
গতকাল আমাদের আমতলী থানার এলাকা থেকে দুইজন নাবালিকা মেয়েকে কিডন্যাপ করে নেওয়া হয়েছিল। পরবর্তী সময় আমরা তাদের মোবাইল নাম্বার অ্যানালাইসিস করে HDR টাওয়ার লোকেশন দেখে আমরা আজকে একটা টিম পাঠিয়ে জোরহাট থেকে তাদেরকে আজকে উদ্ধার করি এবং তাদের সঙ্গে যারা কিডন্যাপ করেছিল দুইজনকে আমরা নিয়ে আসি থানায়। পরবর্তী সময়ে আমাদের এখানে যারা কিডন্যাপ হয়েছে তাদের পক্ষ থেকে একটা মামলা করে, যার নাম্বার 89/25 আন্ডার সেকশন 65 ক্লোজ 1 87/143 ক্লোজ 1 অ্যান্ড BNS এবং পক্সো আইন অনুযায়ী আমরা একটা মামলা নথিভুক্ত করি এবং আগামীকাল তাদেরকে আমরা আদালতে প্রেরণ করি। যে দুজনকে আটক করা হয়েছে তাদের বাড়ি কোথায় এবং নাম কি? যে দুজনকে আমরা আটক করেছি, একজন নাম হলো জুলফু মিয়া, যার বাড়ি কাঞ্চনমালা, আরেকজন হলো সাগর মিয়া, তার বাড়ি কোয়েলপুর। কি কারণে কেন তাদেরকে কিডন্যাপ করেছে কিছু কি পাওয়া গেছে? এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, প্রিলিমিনারি স্টেজ আমাদের, আমরা পরবর্তী সময় জানিয়ে দেবো। কোথায় থেকে তাদেরকে উদ্ধার করে আনা হয়েছে? আসামের জোরহাট থেকে। এই লোকেটা আরো সব কেন আছে? Mira, vaya. সেকশন কাজ করো। আচ্ছা আচ্ছা, তুমি গান করো না? বিষয়টা বলেন। গতকাল আমাদের আমতলী থানার এলাকা থেকে দুইজন নাবালিকা মেয়েকে কিডন্যাপ করে নেওয়া হয়েছিল। পরবর্তী সময় আমরা তাদের মোবাইল নাম্বার অ্যানালাইসিস করে HDR টাওয়ার লোকেশন দেখে আমরা আজকে একটা টিম পাঠিয়ে জোরহাট থেকে তাদেরকে আজকে উদ্ধার করি এবং তাদের সঙ্গে যারা কিডন্যাপ করেছিল দুইজনকে আমরা নিয়ে আসি থানায়। পরবর্তী সময়ে আমাদের এখানে যারা কিডন্যাপ হয়েছে তাদের পক্ষ থেকে একটা মামলা করে, যার নাম্বার 89/25 আন্ডার সেকশন 65 ক্লোজ 1 87/143 ক্লোজ 1 অ্যান্ড BNS এবং পক্সো আইন অনুযায়ী আমরা একটা মামলা নথিভুক্ত করি এবং আগামীকাল তাদেরকে আমরা আদালতে প্রেরণ করি। যে দুজনকে আটক করা হয়েছে তাদের বাড়ি কোথায় এবং নাম কি? যে দুজনকে আমরা আটক করেছি, একজন নাম হলো জুলফু মিয়া, যার বাড়ি কাঞ্চনমালা, আরেকজন হলো সাগর মিয়া, তার বাড়ি কোয়েলপুর। কি কারণে কেন তাদেরকে কিডন্যাপ করেছে কিছু কি পাওয়া গেছে? এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, প্রিলিমিনারি স্টেজ আমাদের, আমরা পরবর্তী সময় জানিয়ে দেবো। কোথায় থেকে তাদেরকে উদ্ধার করে আনা হয়েছে? আসামের জোরহাট থেকে। এই লোকেটা আরো সব কেন আছে? Mira, vaya.
সেকশন দিতে আসছো? আছে আছে, ঠিক আছে। তুমি গান ধরো না, দেখো। যদি বিষয়টা বলেন। গতকাল আমাদের আমতলী থানার এলাকা থেকে দুইজন নাবালিকা মেয়েকে কিডন্যাপ করে নেওয়া হয়েছিল। পরবর্তী সময় আমরা তাদের মোবাইল নাম্বার অ্যানালাইসিস করে HDR টাওয়ার লোকেশন দেখে আমরা আজকে একটা টিম পাঠিয়ে জোরহাট থেকে তাদেরকে আজকে উদ্ধার করি এবং তাদের সঙ্গে যারা কিডন্যাপ করেছিল দুজনকে আমরা নিয়ে আসি থানায়। পরবর্তী সময়ে আমাদের এখানে যারা কিডন্যাপ হয়েছে তাদের পক্ষ থেকে একটা মামলা করে, যার নাম্বার 89/25 আন্ডার সেকশন 65 ক্লোজ 1 87 143 ক্লোজ 1 অ্যান্ড BNS এবং পক্সো আইন অনুযায়ী আমরা একটা মামলা নথিভুক্ত করি এবং আগামীকাল তাদেরকে আমরা আদালতে প্রেরণ করব। যে দুজনকে আটক করা হয়েছে তাদের বাড়ি কোথায় এবং নাম কি? যে দুজনকে আমরা আটক করেছি, একজন নাম হলো জুলফু মিয়া, যার বাড়ি কাঞ্চনমালা, আর একজন হলো সাগর মিয়া, তার বাড়ি কোয়েলপুর। কি কারণে কেন তাদেরকে কিডন্যাপ করেছে কিছু কি পাওয়া গেছে? এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, প্রিলিমিনারি স্টেজ আমাদের, আমরা পরবর্তী সময় জানিয়ে দেবো। কোথায় থেকে তাদেরকে উদ্ধার করে আনা হয়েছে? আসামের জোরহাট থেকে। ওই রুমে নিয়ে যান, ওই রুমে। ওই রুমে নিয়ে যান। এই লগে থাকেন, আরো সব কেটে আছে। হ্যাঁ? না, বল। Mira, সেকশন দিতে আসছো? আছে আছে, ঠিক আছে। তুমি গান ধরো না, দেখো। যদি বিষয়টা বলেন। গতকাল আমাদের আমতলী থানার এলাকা থেকে দুইজন নাবালিকা মেয়েকে কিডন্যাপ করে নেওয়া হয়েছিল। পরবর্তী সময় আমরা তাদের মোবাইল নাম্বার অ্যানালাইসিস করে HDR টাওয়ার লোকেশন দেখে আমরা আজকে একটা টিম পাঠিয়ে জোরহাট থেকে তাদেরকে আজকে উদ্ধার করি এবং তাদের সঙ্গে যারা কিডন্যাপ করেছিল দুজনকে আমরা নিয়ে আসি থানায়। পরবর্তী সময়ে আমাদের এখানে যারা কিডন্যাপ হয়েছে তাদের পক্ষ থেকে একটা মামলা করে, যার নাম্বার 89/25 আন্ডার সেকশন 65 ক্লোজ 1 87 143 ক্লোজ 1 অ্যান্ড BNS এবং পক্সো আইন অনুযায়ী আমরা একটা মামলা নথিভুক্ত করি এবং আগামীকাল তাদেরকে আমরা আদালতে প্রেরণ করব। যে দুজনকে আটক করা হয়েছে তাদের বাড়ি কোথায় এবং নাম কি? যে দুজনকে আমরা আটক করেছি, একজন নাম হলো জুলফু মিয়া, যার বাড়ি কাঞ্চনমালা, আর একজন হলো সাগর মিয়া, তার বাড়ি কোয়েলপুর। কি কারণে কেন তাদেরকে কিডন্যাপ করেছে কিছু কি পাওয়া গেছে? এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, প্রিলিমিনারি স্টেজ আমাদের, আমরা পরবর্তী সময় জানিয়ে দেবো। কোথায় থেকে তাদেরকে উদ্ধার করে আনা হয়েছে? আসামের জোরহাট থেকে। ওই রুমে নিয়ে যান, ওই রুমে। ওই রুমে নিয়ে যান। এই লগে থাকেন, আরো সব কেটে আছে। হ্যাঁ? না, বল।
বিরোধীরা বলছে এমএলএ হোস্টেলই আক্রান্ত হচ্ছে বিধায়ক, সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় গেছে, কি বলবেন? না নিশ্চয়ই আমরা যদি দেখি তৎক্ষণাৎ সেখানে পুলিশ প্রশাসন পৌঁছে যায়, আমাদের উপাধ্যক্ষ সেখানে খোঁজখবর নেওয়ার জন্য উনি পৌঁছে গেছেন এবং সেটি একটা এফআইআরও সেখানে হয়েছে। তো আরও আমাদের আইন শৃঙ্খলা দেখুন, সবচেয়ে প্রায়োরিটি সেটা হলো আইন শৃঙ্খলা, এবং সেখানে দেখতে হবে যে এই যারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস করছে তাদেরকে আমরা কোনো রকম প্রমোট করছি কিনা। আইনের মতো চলবে, সে যেই হতে পারে, আইনের মতো চলবে এবং আইন তাদের নিশ্চয়ই সুযোগ্য মানে ব্যবস্থা, শাস্তি ব্যবস্থা নিশ্চয়ই করবে, আইনের মতে সেটা হবে। তবে যেটা আপনি বলছেন যে আমরা আমাদের সমস্ত, শুধু এমএলএ হোস্টেল নয়, বিভিন্ন জায়গায় নিরাপত্তা হোক। আর এই যে পূজা, আজকে গণেশ পূজা, গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আজকে এই গণেশ পূজা সংগঠিত হয়েছে এবং আমরা যদি দেখি দিনকে দিন সেটা আরও বৃদ্ধি হচ্ছে। তো মানুষের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত আছে বলেই এত গণেশ পূজা, এত পূজা পার্বণ, রথ থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লোক সমাগম, এটা একটা মানে উপস্থিতি, সেটা আমাদের কাছে একটা মানে লক্ষণীয় ব্যাপার। এবং আইন শৃঙ্খলা নিয়ে আমাদের সরকার সচেষ্ট রয়েছে এবং যদি আইনের মানে আইন বিঘ্নিত হয় নিশ্চয়ই সরকার কাউকে রেহাই করে কথা বলবে না। পুলিশ খুব দুর্বল ধারায় মামলা নিয়েছে যে ঘণ্টাখানেকের মধ্যে অভিযুক্ত জামিন পেয়ে গেছে। না, সে ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, সেটা তো আইনের ব্যাপার, সেটা তো আর আমি আইন বিশেষজ্ঞ নই। তো কাজে আইন যেটা করবে, ল যেটা রয়েছে সেটার মধ্যেই বিচার ব্যবস্থা হবে। বিরোধীরা বলছে এমএলএ হোস্টেলই আক্রান্ত হচ্ছে বিধায়ক, সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় গেছে, কি বলবেন? না নিশ্চয়ই আমরা যদি দেখি তৎক্ষণাৎ সেখানে পুলিশ প্রশাসন পৌঁছে যায়, আমাদের উপাধ্যক্ষ সেখানে খোঁজখবর নেওয়ার জন্য উনি পৌঁছে গেছেন এবং সেটি একটা এফআইআরও সেখানে হয়েছে। তো আরও আমাদের আইন শৃঙ্খলা দেখুন, সবচেয়ে প্রায়োরিটি সেটা হলো আইন শৃঙ্খলা, এবং সেখানে দেখতে হবে যে এই যারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস করছে তাদেরকে আমরা কোনো রকম প্রমোট করছি কিনা। আইনের মতো চলবে, সে যেই হতে পারে, আইনের মতো চলবে এবং আইন তাদের নিশ্চয়ই সুযোগ্য মানে ব্যবস্থা, শাস্তি ব্যবস্থা নিশ্চয়ই করবে, আইনের মতে সেটা হবে। তবে যেটা আপনি বলছেন যে আমরা আমাদের সমস্ত, শুধু এমএলএ হোস্টেল নয়, বিভিন্ন জায়গায় নিরাপত্তা হোক। আর এই যে পূজা, আজকে গণেশ পূজা, গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আজকে এই গণেশ পূজা সংগঠিত হয়েছে এবং আমরা যদি দেখি দিনকে দিন সেটা আরও বৃদ্ধি হচ্ছে। তো মানুষের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত আছে বলেই এত গণেশ পূজা,
এত পূজা পার্বণ, রথ থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লোক সমাগম, এটা একটা মানে উপস্থিতি, সেটা আমাদের কাছে একটা মানে লক্ষণীয় ব্যাপার। এবং আইন শৃঙ্খলা নিয়ে আমাদের সরকার সচেষ্ট রয়েছে। এবং যদি আইনের মানে আইন বিঘ্নিত হয়, নিশ্চয়ই সরকার কাউকে রেহাই করে কথা বলবে না। পুলিশ খুব দুর্বল ধারায় মামলা নিয়েছে যে ঘন্টাখানেকের মধ্যে অভিযুক্ত জামিন পেয়ে গেছে। না, সে ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, সেটা তো আইনের ব্যাপার, সেটা তো আর আমি আইন বিশেষজ্ঞ নই। তো কাজে আইন যেটা করবে, ল যেটা রয়েছে সেটার মধ্যেই বিচার ব্যবস্থা হবে। বিরোধীরা বলছে এমএলএ হোস্টেলই আক্রান্ত হচ্ছে বিধায়ক, সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় গেছে, কি বলবেন? না, নিশ্চয়ই আমরা যদি দেখি তৎক্ষণাৎ সেখানে পুলিশ প্রশাসন পৌঁছে যায়। আমাদের উপাধ্যক্ষ সেখানে খোঁজখবর নেওয়ার জন্য উনি পৌঁছে গেছেন, এবং সেটাই একটা এফআইআরও সেখানে হয়েছে। তো আরও আমাদের আইন শৃঙ্খলা, দেখুন সবচেয়ে প্রায়োরিটি যেটা, সেটা হলো আইন শৃঙ্খলা। এবং সেখানে দেখতে হবে যে এই যারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস করছে তাদেরকে আমরা কোনো রকম প্রমোট করছি কিনা। আইনের মতো চলবে, সে যেই হতে পারে, আইনের মতো চলবে, এবং আইন তাদের নিশ্চয়ই সুযোগ্য মানে ব্যবস্থা, শাস্তি ব্যবস্থা নিশ্চয়ই করবে, আইনের মতে সেটা হবে। তবে যেটা আপনি বলছেন যে আমরা আমাদের সমস্ত, শুধু এমএলএ হোস্টেল নয়, বিভিন্ন জায়গায় নিরাপত্তা হোক। আর এই যে পূজা, আজকে গণেশ পূজা, গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আজকে এই গণেশ পূজা সংগঠিত হয়েছে, এবং আমরা যদি দেখি দিনকে দিন সেটা আরো বৃদ্ধি হচ্ছে। তো মানুষের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত আছে বলেই এত গণেশ পূজা, এত পূজা পার্বণ, রথ থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লোক সমাগম, এটা একটা মানে উপস্থিতি, সেটা আমাদের কাছে একটা মানে লক্ষণীয় ব্যাপার। এবং আইন শৃঙ্খলা নিয়ে আমাদের সরকার সচেষ্ট রয়েছে। এবং যদি আইনের মানে আইন বিঘ্নিত হয়, নিশ্চয়ই সরকার কাউকে রেহাই করে কথা বলবে না। পুলিশ খুব দুর্বল ধারায় মামলা নিয়েছে যে ঘন্টাখানেকের মধ্যে অভিযুক্ত জামিন পেয়ে গেছে। না, সে ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, সেটা তো আইনের ব্যাপার, সেটা তো আর আমি আইন বিশেষজ্ঞ নই। তো কাজে আইন যেটা করবে, ল যেটা রয়েছে সেটার মধ্যেই বিচার ব্যবস্থা হবে। বিরোধীরা বলছে এমএলএ হোস্টেলই আক্রান্ত হচ্ছে বিধায়ক, সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় গেছে, কি বলবেন? না, নিশ্চয়ই আমরা যদি দেখি তৎক্ষণাৎ সেখানে পুলিশ প্রশাসন পৌঁছে যায়। আমাদের উপাধ্যক্ষ সেখানে খোঁজখবর নেওয়ার জন্য উনি পৌঁছে গেছেন, এবং সেটাই একটা এফআইআরও সেখানে হয়েছে। তো আরও আমাদের আইন শৃঙ্খলা, দেখুন সবচেয়ে প্রায়োরিটি যেটা, সেটা হলো আইন শৃঙ্খলা। এবং সেখানে দেখতে হবে যে এই যারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস করছে তাদেরকে আমরা কোনো রকম প্রমোট করছি কিনা। আইনের মতো চলবে, সে যেই হতে পারে, আইনের মতো চলবে, এবং আইন তাদের নিশ্চয়ই সুযোগ্য মানে ব্যবস্থা, শাস্তি ব্যবস্থা নিশ্চয়ই করবে, আইনের মতে সেটা হবে। তবে যেটা আপনি বলছেন যে আমরা আমাদের সমস্ত, শুধু এমএলএ হোস্টেল নয়, বিভিন্ন জায়গায় নিরাপত্তা হোক। আর এই যে পূজা, আজকে গণেশ পূজা, গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আজকে এই গণেশ পূজা সংগঠিত হয়েছে, এবং আমরা যদি দেখি দিনকে দিন সেটা আরো বৃদ্ধি হচ্ছে। তো মানুষের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত আছে বলেই এত গণেশ পূজা, এত পূজা পার্বণ, রথ থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লোক সমাগম, এটা একটা মানে উপস্থিতি,
সেটা আমাদের কাছে একটা মানে লক্ষণীয় ব্যাপার। এবং আইন শৃঙ্খলা নিয়ে আমাদের সরকার সচেষ্ট রয়েছে। এবং যদি আইনের মানে আইন বিঘ্নিত হয়, নিশ্চয়ই সরকার কাউকে রেহাই করে কথা বলবে না। পুলিশ খুব দুর্বল ধারায় মামলা নিয়েছে যে ঘন্টাখানেকের মধ্যে অভিযুক্ত জামিন পেয়ে গেছে। না, সে ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, সেটা তো আইনের ব্যাপার, সেটা তো আর আমি আইন বিশেষজ্ঞ নই। তো কাজে আইন যেটা করবে, ল যেটা রয়েছে সেটার মধ্যেই বিচার ব্যবস্থা হবে। বিরোধীরা বলছে এমএলএ হোস্টেলই আক্রান্ত হচ্ছে বিধায়ক, সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় গেছে, কি বলবেন? না না, নিশ্চয়ই আমরা যদি দেখি তৎক্ষণাৎ সেখানে পুলিশ প্রশাসন পৌঁছে যায়। আমাদের উপাধ্যক্ষ সেখানে খোঁজখবর নেওয়ার জন্য উনি পৌঁছে গেছেন এবং সেটি একটা এফআইআরও সেখানে হয়েছে। তো আরও আমাদের আইন শৃঙ্খলা, দেখুন সবচেয়ে প্রায়োরিটি যেটা, সেটা হলো আইন শৃঙ্খলা। এবং সেখানে দেখতে হবে যে এই যারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস করছে তাদেরকে আমরা কোনো রকম প্রমোট করছি কিনা। আইনের মতো চলবে, সে যেই হতে পারে, আইনের মতো চলবে এবং আইন তাদের নিশ্চয়ই সুযোগ্য মানে ব্যবস্থা, শাস্তি ব্যবস্থা নিশ্চয়ই করবে আইনের মতে, সেটা হবে। তবে যেটা আপনি বলছেন যে আমরা আমাদের সমস্ত, শুধু এমএলএ হোস্টেল নয়, বিভিন্ন জায়গায় নিরাপত্তা হোক। আর এই যে পূজা, আজকে গণেশ পূজা, গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আজকে এই গণেশ পূজা সংগঠিত হয়েছে এবং আমরা যদি দেখি দিনকে দিন সেটা আরও বৃদ্ধি হচ্ছে। তো মানুষের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত আছে বলেই এত গণেশ পূজা, এত পূজা পার্বণ, রথ থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লোক সমাগম, এটা একটা মানে উপস্থিতি, সেটা আমাদের কাছে একটা মানে লক্ষণীয় ব্যাপার। এবং আইন শৃঙ্খলা নিয়ে আমাদের সরকার সচেষ্ট রয়েছে। এবং যদি আইনের মানে আইন বিঘ্নিত হয়, নিশ্চয়ই সরকার কাউকে রেহাই করে কথা বলবে না। পুলিশ খুব দুর্বল ধারায় মামলা নিয়েছে যে ঘন্টাখানেকের মধ্যে অভিযুক্ত জামিন পেয়ে গেছে। না, সে ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, সেটা তো আইনের ব্যাপার, সেটা তো আর আমি আইন বিশেষজ্ঞ নই। তো কাজে আইন যেটা করবে, ল যেটা রয়েছে সেটার মধ্যেই বিচার ব্যবস্থা হবে। বিরোধীরা বলছে এমএলএ হোস্টেলই আক্রান্ত হচ্ছে বিধায়ক, সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় গেছে, কি বলবেন? না না, নিশ্চয়ই আমরা যদি দেখি তৎক্ষণাৎ সেখানে পুলিশ প্রশাসন পৌঁছে যায়। আমাদের উপাধ্যক্ষ সেখানে খোঁজখবর নেওয়ার জন্য উনি পৌঁছে গেছেন এবং সেটি একটা এফআইআরও সেখানে হয়েছে। তো আরও আমাদের আইন শৃঙ্খলা, দেখুন সবচেয়ে প্রায়োরিটি যেটা, সেটা হলো আইন শৃঙ্খলা। এবং সেখানে দেখতে হবে যে এই যারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস করছে তাদেরকে আমরা কোনো রকম প্রমোট করছি কিনা। আইনের মতো চলবে, সে যেই হতে পারে, আইনের মতো চলবে এবং আইন তাদের নিশ্চয়ই সুযোগ্য মানে ব্যবস্থা, শাস্তি ব্যবস্থা নিশ্চয়ই করবে আইনের মতে, সেটা হবে। তবে যেটা আপনি বলছেন যে আমরা আমাদের সমস্ত, শুধু এমএলএ হোস্টেল নয়, বিভিন্ন জায়গায় নিরাপত্তা হোক। আর এই যে পূজা, আজকে গণেশ পূজা, গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আজকে এই গণেশ পূজা সংগঠিত হয়েছে এবং আমরা যদি দেখি দিনকে দিন সেটা আরও বৃদ্ধি হচ্ছে। তো মানুষের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত আছে বলেই এত গণেশ পূজা, এত পূজা পার্বণ, রথ থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লোক সমাগম, এটা একটা মানে উপস্থিতি, সেটা আমাদের কাছে একটা মানে লক্ষণীয় ব্যাপার। এবং আইন শৃঙ্খলা নিয়ে আমাদের সরকার সচেষ্ট রয়েছে
এবং যদি আইনের মানে আইন বিঘ্নিত হয় নিশ্চয়ই সরকার কাউকে রেহাই করে কথা বলবে না। পুলিশ খুব দুর্বল ধারায় মামলা নিয়েছে যে ঘন্টাখানেকের মধ্যে অভিযুক্ত জামিন পেয়ে গেছে। না সে ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, সেটা তো আইনের ব্যাপার, সেটা তো আর আমি আইন বিশেষজ্ঞ নই। তো কাজে আইন যেটা করবে, ল যেটা রয়েছে সেটার মধ্যেই বিচার ব্যবস্থা হবে। বিরোধীরা বলছে এমএলএ হোস্টেলই আক্রান্ত হচ্ছে বিধায়ক, সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় গেছে, কি বলবেন? না নিশ্চয়ই আমরা যদি দেখি তৎক্ষণাৎ সেখানে পুলিশ প্রশাসন পৌঁছে যায়, আমাদের উপাধ্যক্ষ সেখানে খোঁজখবর নেওয়ার জন্য উনি পৌঁছে গেছেন এবং সেটি একটা এফআইআরও সেখানে হয়েছে। তো আরও আমাদের আইন শৃঙ্খলা, দেখুন সবচেয়ে প্রায়োরিটি যেটা সেটা হলো আইন শৃঙ্খলা, এবং সেখানে দেখতে হবে যে এই যারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস করছে তাদেরকে আমরা কোনো রকম প্রমোট করছি কিনা। আইনের মতো চলবে, সে যেই হতে পারে, আইনের মতো চলবে এবং আইন তাদের নিশ্চয়ই সুযোগ্য মানে ব্যবস্থা, শাস্তি ব্যবস্থা নিশ্চয়ই করবে আইনের মতে, সেটা হবে। তবে যেটা আপনি বলছেন যে আমরা আমাদের সমস্ত, শুধু এমএলএ হোস্টেল নয়, বিভিন্ন জায়গায় নিরাপত্তা হোক। আর এই যে পূজা, আজকে গণেশ পূজা, গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আজকে এই গণেশ পূজা সংগঠিত হয়েছে এবং আমরা যদি দেখি দিনকে দিন সেটা আরও বৃদ্ধি হচ্ছে। তো মানুষের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত আছে বলেই এত গণেশ পূজা, এত পূজা পার্বণ, রথ থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লোক সমাগম, এটা একটা মানে উপস্থিতি, সেটা আমাদের কাছে একটা মানে লক্ষণীয় ব্যাপার। এবং আইন শৃঙ্খলা নিয়ে আমাদের সরকার সচেষ্ট রয়েছে এবং যদি আইনের মানে আইন বিঘ্নিত হয় নিশ্চয়ই সরকার কাউকে রেহাই করে কথা বলবে না। পুলিশ খুব দুর্বল ধারায় মামলা নিয়েছে যে ঘন্টাখানেকের মধ্যে অভিযুক্ত জামিন পেয়ে গেছে। না সে ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, সেটা তো আইনের ব্যাপার, সেটা তো আর আমি আইন বিশেষজ্ঞ নই। একজার মধ্যে জাম খেয়ে দাও भारत माता की, भारत माता की, बीजेपी, बीजेपी। রিক্সা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। প্রথমে আমাদের মুখ্যমন্ত্রীকে আমাদের রিক্সা পরম্পরা
যন্ত্রণা। এখন আমি ওদেরকে আমাদের হিসাবে আমরা বরণ করে দেবো ত্যাগ করার জন্য। বন্দে মাতরম গীতকে শ্রবণ করুন। ভারতীয় জনতা আসাম এবং ত্রিপুরা প্রদেশের সংগঠন মহামন্ত্রী আদরণীয় রবীন্দ্র রাজাজি মহোদয়কে আমরা রিসার্চ দিয়ে বরণ করে দেবো। এখন সকল একজন হইলে তার জন্য কাজে ছোট পাল্লিয়া পাথর লেখায় দেওয়া যায়। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশে আমাদের যে জনজাতি মোর্চা এবং জনজাতি যারা নেতৃবৃন্দরা আছেন তাদেরকে নিয়ে আজকের এখানে একটা বিশেষ বৈঠকের আয়োজন রাখা হয়েছে। সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের সাথে উপস্থিত আছেন, আজকে একটু আগে উনি এসেছেন, আমাদের ত্রিপুরা এবং আসামের যিনি মাননীয় সংগঠন মহামন্ত্রী রাজুজি, তাছাড়া আমাদের ত্রিপুরা সরকারের দুই মন্ত্রী, আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা এবং আমাদের আরেকজন মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা মহোদয় আমাদের সাথে উপস্থিত আছেন জনজাতি মোর্চার প্রেসিডেন্ট শ্রী পরিমল দেববর্মা মহোদয়। আমাদের উপস্থিতি স্টেজে আপনারা যা দেখেছেন, নিচেও আমাদের জনজাতি মোর্চার সমস্ত যারা এখানে ত্রিপুরার যারা নেতৃবৃন্দ এবং আমাদের যে জেলা স্তরের থেকে আরম্ভ করে অন্যান্য মণ্ডল স্তরে সবাই এখানে আজকে এসছেন এবং ত্রিপুরা প্রদেশের যারা এখানে নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের জনজাতিদের বিভিন্ন সমস্যা এবং আগামী দিন এই সমস্যা কিভাবে আমাদের যে পার্টির তরফ থেকে এবং আমাদের যে সরকারের তরফ থেকে কিভাবে এটা মিলিতভাবে এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং তার মেসেজ আমরা সমস্ত ত্রিপুরার যারা জনজাতিরা আছেন তাদের কাছে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে আজকের এখানে আলোচনা হবে। এবং অনেক দিন ধরে এই আলোচনার জন্য বৈঠক আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু বসা হচ্ছিল না, কিন্তু আজকে আমরা ডিসিশন নিয়েছি এবং সেই ডিসিশনের জন্যই আজকের এখানে বৈঠক। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি বারবার বলছেন যেভাবে জনজাতিদের উন্নয়ন আগে করা উচিত ছিল সেইভাবে কিন্তু জনজাতিদের উন্নয়ন দেখা যায়নি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা দেখলাম যে জনজাতিদের জন্য অনেক কিছু করেছে। আমাদের রাজ্য ওনার যে আমাদের পথ দেখিয়েছেন, সেই হিসাবে আমরা ত্রিপুরা সরকার আমরা অনেক কিছু করেছি। সেই বিষয় নিয়ে আমরা চাই যে সমস্ত যে আমাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের যে জনজাতিদের সবার কাছে যে মেসেজ যাওয়া দরকার, সেই বিষয়ে আজকে আলোচনা হবে এবং নিশ্চিত যে এটা ফলপ্রসূ হবে এবং সেই কারণে আজকে বৈঠক। বিদেশ কমিটি বা
এডিসি নির্বাচন এই বিষয়ে আগামী দিন আমরা ইলেকশন জন্য তো নিশ্চয়ই ইলেকশন আসবে, ইলেকশন আমরা ফেস করব, সেটা বিসি ইলেকশনই হোক, সেটা এডিসি ইলেকশনই হোক, তার জন্য আমরা প্রস্তুত আছি, আমরা এর জন্য কোনো সমস্যা নেই। কিন্তু ইলেকশনের জন্য এই বৈঠক না, আমরা ইলেকশন তো থাকবেই, কিন্তু তার ছাড়াও আমাদের মেইন হচ্ছে আমরা মানুষের জন্য, বিশেষ করে জনজাতির নেতৃবৃন্দদের নিয়ে আজকে বৈঠক, তাদের যে আমাদের যে জনজাতি ভাই বোনেরা আছেন তাদের বিষয়ে আজকে এখানে আলোচনা হবে এবং তাদের কি আমরা আগামী দিন যে বিশেষ কিছু সমস্যা আছে সেই সমাধানের লক্ষ্যে আজকে এখানে আলোচনা হবে। স্যার আরেকটা বিষয় আপনি বলছেন জনজাতিদের উন্নয়ন, তো এই নর্থ ইস্টে যে গ্যাস লাইনের যে গ্রিড আছে সেটা ত্রিপুরার সঙ্গে কানেক্ট হচ্ছে, তাতে জনজাতি এরিয়া দিয়ে আসছে, অনেকের অভিযোগ যে ক্ষতিপূরণটা সেটা ওরা পাচ্ছে না, এই বিষয়ে আপনি অবগত আছেন কি? সবসময় ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, এটা ভুল ধারণা, এটা নিউজ কোথা থেকে এসছে আমার জানা নেই, আমি নিউজ পেপারও এক জায়গায় আমি দেখেছি, কিন্তু সেটা সত্যি নয়। এবং আমাদের যখন এই নিউজটা এসছে আমরা কিন্তু তার প্রতিবাদও করেছি এবং প্রতিবাদ লেটারও আমরা সেই পত্রিকাকে পাঠিয়েছি। না সে ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, সেটা তো আইনের ব্যাপার, সেটা তো আর আমি আইন বিশেষজ্ঞ নই, তো কাজে আইন যেটা করবে, ল যেটা রয়েছে সেটার মধ্যেই বিচার ব্যবস্থা হবে। বিরোধীরা বলছে এমএলএ হোস্টেলই আক্রান্ত হচ্ছে বিধায়ক, সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় গেছে, কি বলবেন? না নিশ্চয়ই আমরা যদি দেখি তৎক্ষণাৎ সেখানে পুলিশ প্রশাসন পৌঁছে যায়, আমাদের উপাধ্যক্ষ সেখানে খোঁজখবর নেওয়ার জন্য উনি পৌঁছে গেছেন এবং সেটি একটা এফআইআরও সেখানে হয়েছে। তো আরও আমাদের আইন শৃঙ্খলা, দেখুন সবচেয়ে প্রায়োরিটি যেটা সেটা হলো আইন শৃঙ্খলা, এবং সেখানে দেখতে হবে যে এই যারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস করছে তাদেরকে আমরা কোনো রকম প্রমোট করছি কিনা। আইনের মতো চলবে, সে যেই হতে পারে, আইনের মতো চলবে এবং আইন তাদের নিশ্চয়ই সুযোগ্য মানে ব্যবস্থা, শাস্তি ব্যবস্থা নিশ্চয়ই করবে আইনের মতে, সেটা হবে। তবে যেটা আপনি বলছেন যে আমরা আমাদের সমস্ত, শুধু এমএলএ হোস্টেল নয়, বিভিন্ন জায়গায় নিরাপত্তা হোক, আর এই যে পূজা, আজকে গণেশ পূজা, গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আজকে এই গণেশ পূজা সংগঠিত হয়েছে এবং আমরা যদি দেখি দিনকে দিন সেটা আরও বৃদ্ধি হচ্ছে। তো মানুষের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত আছে বলেই এত গণেশ পূজা, এত পূজা পার্বণ, রথ থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লোক সমাগম, এটা একটা মানে উপস্থিতি, সেটা আমাদের কাছে একটা মানে লক্ষণীয় ব্যাপার। এবং আইন শৃঙ্খলা নিয়ে আমাদের সরকার সচেষ্ট রয়েছে এবং যদি আইনের মানে আইন বিঘ্নিত হয় নিশ্চয়ই সরকার কাউকে রেহাই করে কথা বলবে। পুলিশ খুব থাকতেই পারে, আমরা সদা প্রস্তুত রয়েছি, ভিলেজ কাউন্সিল নির্বাচনই হোক আর এডিসি নির্বাচনই হোক, নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি সদা প্রস্তুত রয়েছে এবং সেই বিষয়গুলিও আলোচনা হবে এখানে। গতকাল এমএলএ হোস্টেলের একটা ঘটনা, আজকে ভারতীয় জনতা পার্টির জনজাতি যারা আমাদের লিডাররা রয়েছেন, এমএলএ, এমডিসি, বিএসসি চেয়ারম্যান এবং সংগঠনের যারা মণ্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে সকলকে আজকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এখানে আগামী দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বৈঠকে উপস্থিত থাকবেন। তাছাড়া আমাদের যিনি আমাদের সংগঠন মন্ত্রী আদরণীয় রবীন্দ্র রাজুজি এখানে উপস্থিত থাকবেন। মূলত আমাদের যে জনজাতি এলাকায় আমাদের সংগঠনে যে শক্তিশালী করার লক্ষ্যে এবং কি স্থিতি রয়েছে, আগামী দিন আমাদের আরও কি করণীয় রয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আর ইতিমধ্যে আমাদের সরকার জনজাতি এলাকায় ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, সেই প্রকল্পগুলি বাস্তবায়নে কতটুক যৌক্তিকতা রয়েছে এবং তা বাস্তব ক্ষেত্রে কতটুক তা প্রসারিত হয়েছে এবং আগামী দিন জনজাতি ডেভেলপমেন্টের জন্য কি করা প্রয়োজন সেই নিয়েই বিস্তারিত এখানে আলোচনা হবে। আমাদের যেটা লক্ষ্য সেটা হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীও চায় যে জনজাতিদের বিকাশের মাধ্যমেই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব, সেটাকে পাথেয় করে
জনজাতি এলাকায় আরও বেশি করে উন্নয়নের নিরিখে কাজ করা, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, পরিকাঠামো উন্নয়ন, সেই ব্যাপারেই বিস্তারিত এখানে আলোচনা করা হবে। भारत माता की, भारत माता की, बीजेपी, बीजेपी। রিক্সা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। প্রথমে আমাদের মুখ্যমন্ত্রীকে আমাদের রিক্সা বরণ গতকাল শুধু একদিনে যে ঘটনাগুলি ঘটেছে রাজ্যের বিভিন্ন জায়গাতে, এই রাজধানী আগরতলা সহ এবং আজকের, এটা একেবারে জাজ্জল্যমান প্রমাণ রাজ্যে আইন শৃঙ্খলার আর কোনো অবশিষ্ট নেই। গতকাল শুধু একদিনে যে ঘটনাগুলি ঘটেছে রাজ্যের বিভিন্ন জায়গাতে, এই রাজধানী আগরতলা সহ এবং আজকের, এটা একেবারে জাজ্জল্যমান প্রমাণ রাজ্যে আইন শৃঙ্খলার আর কোনো অবশিষ্ট নেই, অবশেষ নেই। সম্পূর্ণভাবে সমাজদ্রোহী মাফিয়া এদের হাতে চলে গেছে। পুলিশ নিষ্ক্রিয়, পুলিশের একাংশ দলদাসে পরিণত হয়েছে এবং এটা এমনিতেই যে অটোমেটিক এটা ঘটেছে তা নয়। যে ত্রিপুরাজ্যের মধ্যে এই শাসক বিজেপি দলের তার প্রশাসনের উপর নিয়ন্ত্রণ নেই, আর বিজেপি দলের নিজের দলের কর্মীদের উপর নিয়ন্ত্রণ নেই। বিজেপি দলের সাথে তার শরিক দল ত্রিপুরামথা, তাদের মধ্যে যে সম্পর্ক ছিল, এই সম্পর্ক তলানিতে। সব দিক মিলিয়ে এটা অরাজকতা ত্রিপুরাজ্যের মধ্যে শুরু হয়েছে।
এবং এই অরাজকতা তৈরি হওয়ার পেছনে আরেকটা কারণ হলো গত 7.5 বছরের অপশাসন। এই বিজেপি দল তাদের মিথ্যা প্রতিশ্রুতি, এগুলো একটা প্রতিশ্রুতিও কার্যকরী তারা করতে পারেনি। মানুষ হতাশ এবং দলের উপরতলা এবং মানে কি বলে মধ্য স্তরে একদল লোক মুষ্টিমেয়, এই যে একটা অস্থিরতা তৈরি হয়েছে, আগামী দিন একটা বরাডুবির একটা আতঙ্ক, সে আতঙ্ক থেকে একজন বড় নেতা তিনি শয়নে স্বপনে জাগরণে পূজা মণ্ডপ থেকে শুরু করে কোনো শিশুর যে এই জন্মদিনের অনুষ্ঠানেও সেখানে আবুল তাবুল কথা বলছেন, প্রলাপ বকছেন, সিপিএম 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 সিপিএম। তারই ফলশ্রুতি হলো আজকে নতুন নগরে আমাদের ঠিক জনসভা শুরু হওয়ার প্রাককালে পার্টি অফিসে আক্রমণ, জনসভার এই মাইক ভাঙা, চেয়ার ভাঙা। যদিও গণপ্রতিরোধে আর ধারে কাছে আসতে সাহস করেনি। গতকাল সন্ধ্যায় এই বিধায়ক নিবাসে গিয়ে মদমত্ত অবস্থায় শরিক দলের এক বিধায়কের প্রাণনাশের হুমকি, এবং সেই জায়গায় কারাই ঘটনা ঘটছে। এই যে 3 জন দুষ্কৃতী, 3 জন লোক সেখানে গেল, এরা প্রথম দিন গতকাল যাননি, এবং যে বিধায়ককে খুনের হুমকি দিয়েছেন এই বিধায়ক অপরিচিত না। সিসিটিভি ক্যামেরা দেখলেই এদের চেহারা ফুটে উঠবে। এই নিউ ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার মধ্যে গত 7.5 বছরে যে ত্রাস করে রেখেছে, এই দলেরই একজন বড় নেতা বর্তমানে বড় সাংবিধানিক পদে আছেন, তার যে গুণধর শ্রীমান বিজেপির দেবতুল্য কার্যকর্তা এইভাবে অবৈধভাবে অর্থ কামাই এবং নানাভাবে অসাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করার পর তারা ধরার সরা জ্ঞান করছেন। গতকাল উদয়পুরে আমাদের এক সংখ্যালঘু কমরেডকে এমনভাবে মেরেছে, তার অপরাধ সে কেন বিজেপির মিছিল মিটিংয়ে যায় না, জীবিতে প্রায় অর্ধমৃত অবস্থায় ভর্তি হয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা করছে। আর এই জাতীয় ঘটনা তো অন্য জায়গাতেও আকছার, ধর্মনগরে, এই জিরানিয়াতে একটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই জোট সরকারের যে শেষের দিন শুরু হয়েছে, এই ঘটনাগুলি তারই পরিচয়। আমরা তো বলেছি এই মাননীয় মুখ্যমন্ত্রী তার দুর্বলতা তিনি উপলব্ধি করতে পারছেন না। তিনি প্রায় প্রতিদিনেই তিনিও সেরকম ভাবে আবুল তাবুল অনেক কিছু বলে নিজের ব্যর্থতা, হতাশা প্রকাশ করছেন। বলছেন বিরোধীরা রাজ্যের সম্পত্তি বিনষ্ট করছে, উন্নয়ন দেখছে না, চোখের ছানি অপারেশন করতে হবে। আমি পরিষ্কারভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা সময়ে সরাসরি ওনাকে বলেছিও, বিধানসভাতেও বলেছি এবং প্রচার মাধ্যমেও ওনাকে বলেছি যে আপনি আগামী 5 বছর অর্থাৎ আরো প্রায় 2.5 বছর আপনার এই কি বলে এই সরকারের তার টেনিউর বাকি আছে, আপনি কাজ করুন, প্রতিশ্রুতি পালন করুন, সংবিধান অনুযায়ী কাজ করুন। আপনাকে গদি ছাড়তে হবে এই কথা বলছি না, আমরা এখনো এই স্লোগান তুলিনি, কিন্তু আপনাকে গদি থেকে টেনে নামানোর জন্য আপনার দলের লোকরাই প্রতিনিয়ত ষড়যন্ত্র করতে চেষ্টা করছে। আপনি এটা বুঝতে চেষ্টা করুন, এটাই হলো আমাদের বক্তব্য। গতকাল শুধু একদিনে যে ঘটনাগুলি ঘটেছে রাজ্যের বিভিন্ন জায়গাতে, এই রাজধানী আগরতলা সহ এবং আজকের
এটা একেবারে জাজ্জল্যমান প্রমাণ রাজ্যে আইন শৃঙ্খলার আর কোনো অবশেষ নেই। সম্পূর্ণভাবে সমাজদ্রোহী মাফিয়া এদের হাতে চলে গেছে। পুলিশ নিষ্ক্রিয়, পুলিশের একাংশ দলদাসে পরিণত হয়েছে এবং এটা এমনিতেই যে অটোমেটিক এটা ঘটেছে তা নয়। যে ত্রিপুরাজ্যের মধ্যে এই শাসক বিজেপি দলের তার প্রশাসনের উপর নিয়ন্ত্রণ নেই, আর বিজেপি দলের নিজের দলের কর্মীদের উপর নিয়ন্ত্রণ নেই। বিজেপি দলের সাথে তার শরিক দল ত্রিপুরামথা, তাদের মধ্যে যে সম্পর্ক ছিল এই সম্পর্ক তলানিতে। সব দিক মিলিয়ে এটা অরাজকতা ত্রিপুরাজ্যের মধ্যে শুরু হয়েছে এবং এই অরাজকতা তৈরি হওয়ার পেছনে আরেকটা কারণ হলো গত 7.5 বছরের অপশাসন। এই বিজেপি দল তাদের মৃত্যু তাইলে এটি করে লাভ নেই, যা কইছে যথেষ্ট। মাফিয়া বেগম। আপনি ওই যে মানে আপনার যে ছোট ভাইয়ের স্ত্রী, হ্যাঁ, আপনার বিরুদ্ধে একটা মামলা করছে গতকাল, আপনারা জানেননি? আপনারা কি মারধর করেন এবং হ্যাঁ বাচ্চা আপনারা লুকিয়ে রাখছেন, দেন না, আপনার নামও মামলা আছে, মানে এই বিষয়টা কি, সত্যটা কি? মামলা সঠিক কিনা সত্য জানি না, কিন্তু মোবাইলে দেখছি প্রকাশিত হয়েছে। কিন্তু মারধর আমরা কেউ কখনো করছি না। আর স্বামীর কথা যদি বলা থাকে, স্বামী বাড়িতে নাই, স্বামী বিদেশ থাকে। আমার ছোট জাল, ও আমার দেওর বিদেশ থাকে, থাকাকালীন ও একা একা ঘরে থাকে বাচ্চা নিয়ে, ও মোবাইলের সম্বন্ধে মোবাইল দিয়ে পরকীয়া করে। পরকীয়া করার পর আমরা কাউন্সিলর দিয়ে, আমাদের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিয়ে, মুরব্বী দিয়ে ঘরের ভিতরে অনেক রকমের সালিশি বয়া ওরে ভালো করবার চেষ্টা করছি, কিন্তু সে আমরা ব্যর্থ হয়েছি, আমরা পারি নাই। পর সে ছেলে নিয়ে ঘরের ভিতরে আড্ডা মারে। রাত্রেবেলা পাড়ার মানুষ দিয়েও দৌড়াইছি, কিন্তু অন্ধকারে ছেলে চিনতে পারিনি। তারপর এমন করে চলাকালীন তার মারা জানানো হয়েছে, মা এও বুঝাই টুজাই দিয়ে গেছে, চলাকালীন খুব সুন্দর চলতেছে ফিরতেছে, কিন্তু এর মধ্যে কিন্তু আমার দেওয়ার বাড়িতে নেই, সে বিদেশেই। চলাকালীন একটা বাচ্চা আছে 5 বছরের, স্কুলে যায়, আনন্দবার স্কুল, বাচ্চাটারে নিয়ে সেখানে যে সে মোবাইল চুরি করছে। মোবাইল চুরি হওয়ার পর বাড়িতে খবর পাওয়ার পর কাউন্সিলর এনে ওর মারে এনে বিচার মামলা করে, মানে সুন্দরভাবে চলার প্রস্তুতি দিয়ে ওরে দিয়েছে। কিন্তু এরপরও বেড়াতে গেছে, বেড়াতে যাওয়ার পরে বাচ্চাটারে নেয় না। 4 দিন পরে বাড়িতে আইসি, আইয়ে আবার কাউন্সিলরে জানাইছি যে ও বাড়িতে আইসে।
কাউন্সিলর করেছে থাকো, ওর বাড়িতে ও থাকবো। আমরা বলছি ঠিক আছে। ও সুন্দর করে চলছে, ফিরছে, খাইছে। হঠাৎ করে একদিন আমাদের পঞ্চায়েত ভোটের সময় ভোট দিতে যাবে, ওরে ভোট দিতে পাঠানো হয়েছে, ও বাচ্চা নেয়নি। এই যে গেছে, আজও গেছে, কালও গেছে। তারপরে আমার স্বামীরে পাঠাইছি, আনে নাই। এর মধ্যে আমার শ্বশুর 2-3 বার করে ফোন করছে, ও আসবে না বলে দিয়েছে। এখন এখন কই আছে? মানে এই যে আপনারা যে গেছেন, কই আসলো? হ্যাঁ, প্রথমবার যে বাড়িতে পাইছি, আইতো না। দ্বিতীয়বার যখন গেছে, ও বাড়িতে নেই। আশেপাশের মানুষের জিজ্ঞাসা করছে, ওরা বলতে পারে নাই। কিন্তু জানা গেছে ও চেন্নাই, ওর মা, ওর ভাই, ওর বোন একদম পরক্রিয়া এত করে, পরক্রিয়া লিপ্ত হয়ে চেন্নাই চলে গেছে। এখন মানে এই হঠাৎ 2 বছর পরে আইছে, মানে আসার আপনাদের বিরুদ্ধে মামলা, হ্যাঁ, মানে কি মনে করতেছেন? এর বিরুদ্ধে কোনো কিছু আছে কি? এটা এখন ও জানে। হে তো চেন্নাই থেকে এসেছে গত কয়েকদিন আগে, ঠিক আছে নি? যতটুকু খবর, ওই যে ছেলের সঙ্গে গেছে, ওই ছেলে নাকি হেরে ছাড়িয়ে দিছে। তো এখন আপনাদের বিরুদ্ধে বা হের স্বামীর বিরুদ্ধে মামলা করছে, মানে এটা কি মনে করতেছেন? এখন আমার মনে হইতেছে ওই ছেলে তো ওরকে নিছে, নিয়ে ওর সাথে মানে যা ব্যবহার হয়েছে, যা ব্যবহৃত কারণে ব্যবহার করেছে, করে ওরে বাড়ি ফাটাই দিছে। এখন ওর তো কিছু মামলা করে আমার দেওরের থেকে কিছু পয়সা আদায় করার জন্য, হেনস্থ করার জন্য, ফ্যামিলিরে দৌড়ানোর জন্য ও এই কেসটা দিছে। আর আছে নি? না না, গেছে না, আর আইছে না। এরপরে ওই চেন্নাই গেছি গিয়া, চেন্নাই থেকে বলে বেঙ্গালুরু গেছি গিয়া, ওন বলে বাইতে আইছে, আও জানি না। তুই চেন্নাই থেকে বেঙ্গালুরু যে গেছে, আপনার ছেলে কই আসলো সময়? এবারে বাইক থাউনের আগে তো হাতেছেন বিদেশ। হ্যাঁ, চেন্নাই কি একা গেছেন না কারোর সঙ্গে গেছে? তারা মা গেছে, বাপ গেছে, ভাই বোন 4 জন গেছে। রাত্রে উঠতে বলে গেছি, আমরা আনতাম গেছিলাম। আনতাম যাইয়া দেখি বাড়ি ঘরে কিছু নাই। এর মধ্যে আপনারা যোগাযোগ করছেন নি 2 বছরের মতন যে গেছে যে? আমি তো ওইতে যোগাযোগ করছে। ইয়াত গেছে, ওই হেন প্রধানের কাছে গেছে, মেম্বারের কাছে গেছে, সবার কাছে গেছে। আমি তো আর হাঁটতারি না রে বাবু। ঠিক আছে, তাইলে এটি কই লাভ নেই, যা কইছে যথেষ্ট। তুমি সরো। মাফিয়া বেগম। আপনি ওই যে মানে আপনার যে ছোট ভাইয়ের স্ত্রী, হ্যাঁ, আপনার বিরুদ্ধে একটা মামলা করছে গতকাল, আপনারা জানেননি? আপনারা কি মারধর করেন এবং হ্যাঁ বাচ্চা আপনারা লুকিয়ে রাখছেন, দেন না, আপনার নামও মামলা আছে, মানে এই বিষয়টা কি, সত্যটা কি? মামলা সঠিক কিনা সত্য জানি না, কিন্তু মোবাইলে দেখছি প্রকাশিত হয়েছে। কিন্তু মারধর আমরা কেউ কখনো করছি না। আর স্বামীর কথা যদি বলা থাকে, স্বামী বাড়িতে নাই, স্বামী বিদেশ থাকে। আমার ছোট জাল, ও আমার দেওর বিদেশ থাকে, থাকাকালীন ও একা একা ঘরে থাকে বাচ্চা নিয়ে, ও মোবাইলের সম্বন্ধে মোবাইল দিয়ে পরক্রিয়া করে। পরক্রিয়া করার পর আমরা কাউন্সিলর দিয়ে, আমাদের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিয়ে, মুরব্বী দিয়ে, ঘরের ভিতরে অনেক রকমের সালিশি বয়া ওরে ভালো করবার চেষ্টা করছি, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি, আমরা পারি নাই। পর সে ছেলে নিয়ে ঘরের ভিতরে আড্ডা মারে। রাত্রেবেলা পাড়ার মানুষ দিয়েও দৌড়াইছি, কিন্তু অন্ধকারে ছেলে চিনতে পারি না। তারপর এমন করে চলাকালীন তার মারা জানানো হয়েছে, মা আয়াও বুঝাই টুজাই দিয়ে গেছে, চলাকালীন খুব সুন্দর চলতেছে ফিরতেছে। কিন্তু এর মধ্যে কিন্তু আমার দেওয়ার বাড়িতে নেই, সে বিদেশেই। চলাকালীন একটা বাচ্চা আছে 5 বছরের, স্কুলে যায়, আনন্দমার স্কুল, বাচ্চাটারে নিয়ে সেখানে যে সে মোবাইল চুরি করছে। মোবাইল চুরি হওয়ার পর বাড়িতে খবর পাওয়ার পর কাউন্সিলর এনে ওর মারে এনে বিচার মামলা করে, মানে সুন্দরভাবে চলার প্রস্তুতি দিয়ে ওরে দিয়েছে। কিন্তু এরপরও বেড়াতে গেছে, বেড়াতে যাওয়ার পরে বাচ্চাটারে নেয় না। 4 দিন পরে বাড়িতে আইসি, আইয়ে আবার কাউন্সিলরে জানাইছি যে ও বাড়িতে আইসে। তো কাউন্সিলর বলছে থাকো, ওর বাড়িতে ও থাকবো। আমরা বলছি ঠিক আছে। ও সুন্দর করে চলছে, ফিরছে, খাইছে। হঠাৎ করে একদিন আমাদের পঞ্চায়েত ভোটের সময় ভোট দিতে যাবে, ওরে ভোট দিতে পাঠানো হয়েছে, ও বাচ্চা নেয়নি। এই যে গেছে, আজও গেছে, কালও গেছে। তারপরে আমার স্বামীরে পাঠাইছি, আনে নাই। এর মধ্যে আমার শ্বশুর 2-3 বার করে ফোন করছে, ও আসবে না বলে দিয়েছে। এখন এখন কই আছে? মানে এই যে আপনারা যে গেছেন, কই আসলো? হ্যাঁ, প্রথমবার যে বাড়িতে পাইছি, আইতো না। দ্বিতীয়বার যখন গেছে, ও বাড়িতে নেই। আশেপাশের মানুষের জিজ্ঞাসা করছে, ওরা বলতে পারে নাই।
কিন্তু জানা গেছে ও চেন্নাই, ওর মা, ওর ভাই, ওর বোন একদম পরক্রিয়া এত করে, পরক্রিয়া লিপ্ত হয়ে চেন্নাই চলে গেছে। এখন মানে এই হঠাৎ 2 বছর পরে আইছে, মানে আসার আপনাদের বিরুদ্ধে মামলা, হ্যাঁ, মানে কি মনে করতেছেন? এর বিরুদ্ধে কোনো কিছু আছে কি? এটা এখন ও জানে। হে তো চেন্নাই থেকে এসেছে গত কয়েকদিন আগে, ঠিক আছে নি? আর যতটুকু খবর, ওই যে ছেলের সঙ্গে গেছে, ওই ছেলে নাকি হেরে ছাড়িয়ে দিছে। তো এখন আপনাদের বিরুদ্ধে বা হের স্বামীর বিরুদ্ধে মামলা করছে, মানে এটা কি মনে করতেছেন? এখন আমার মনে হইতেছে ওই ছেলে তো ওরকে নিছে, নিয়ে ওর সাথে মানে যা ব্যবহার হয়েছে যা ব্যবহৃত কারণে ব্যবহার করেছে, করে ওরে বাড়ি ফাটাই দিছে। এখন ওর তো কিছু মামলা করে আমার দেওরের থেকে কিছু পয়সা আদায় করার জন্য, হেনস্থ করার জন্য, ফ্যামিলিরে দৌড়ানোর জন্য ও এই কেসটা দিছে। আর আছে নি? না না গেছে না, আর আইছে না। এরপরে ওই চেন্নাই গেছি গিয়া, চেন্নাই থেকে বলে বেঙ্গালুরু গেছি গিয়া, ওন বলে বাইতে আইছে, আও জানি না। তুই চেন্নাই থেকে বেঙ্গালুরু থেকে গেছে, আপনার ছেলে কই আসলো সময়? এবারে বাই থাউনের আগে তো হাতেছেন বিদেশ। হ্যাঁ, চেন্নাই কি একা গেছেন না কারোর সঙ্গে গেছে? তারা মা গেছে, বাপ গেছে, ভাই বোন 4 জন গেছে। রাত্রে উঠতে বলে গেছি কি, আমরা আনতাম গেছিলাম, আনতাম যাইয়া দেখি বাড়ি ঘরে কিছু নাই। এর মধ্যে আপনারা যোগাযোগ করছেন নি 2 বছরের মতন যে গেছে যে? আমি তো ওইতে যোগাযোগ করছে, ইয়াত গেছে, ওই হেন প্রধানের কাছে গেছে, মেম্বারের কাছে গেছে, সবার কাছে গেছে। আমি তো আর হাঁটতারি না রে বাবু। ঠিক আছে, তাইলে এটি কই লাভ নেই, যা কইছে যথেষ্ট। তুমি সরো। মাফিয়া বেগম। আপনি ওই যে মানে আপনার যে ছোট ভাইয়ের স্ত্রী, হ্যাঁ, আপনার বিরুদ্ধে একটা মামলা করছে গতকাল, আপনারা জানেননি? আপনারা কি মারধর করেন এবং হ্যাঁ বাচ্চা আপনারা লুকিয়ে রাখছেন, দেন না, আপনার নামও মামলা আছে, মানে এই বিষয়টা কি, সত্যটা কি? মামলা সঠিক কিনা সত্য জানি না, কিন্তু মোবাইলে দেখছি প্রকাশিত হয়েছে। কিন্তু মারধর আমরা কেউ কখনো করছি না। আর স্বামীর কথা যদি বলা থাকে, স্বামী বাড়িতে নাই, স্বামী বিদেশ থাকে। আমার ছোট জাল, ও আমার দেওর বিদেশ থাকে, থাকাকালীন ও একা একা ঘরে থাকে বাচ্চা নিয়ে, ও মোবাইলের সম্বন্ধে মোবাইল দিয়ে পরকীয়া করে। পরকীয়া করার পর আমরা কাউন্সিলর দিয়ে, আমাদের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিয়ে, মুরব্বী দিয়ে, ঘরের ভিতরে অনেক রকমের সালিশি বয়া ওরে ভালো করার চেষ্টা করছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল অভিভাবক মন্ডলী, গুরুজন, শুভ উদ্বোধন করা হচ্ছে আমাদের সকলের প্রিয় বিধায়ক আমাদের প্রাণপ্রিয় বিধায়ক 16 জন বেকার যুবক যুবতীদের হাতে দোকান ভিটি চাবি। দাদা, এই বিষয়টা নিয়ে সবাই খুব উৎসাহিত, প্রত্যেকটা বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি আমাদের এই বিষয়টা নিয়ে আমাকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি। আপনাদের জন্য সেবা করছে আমাদের পারুল দে, প্রিয় বিধায়ক শ্রদ্ধেয় রামপ্রসাদ। নমস্কার।
করছি। পম্পা মজুমদার দত্ত, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাদের সেবা দিতে পারি, তাদের সাহায্য সহযোগিতা করতে পারি। যেরকম আমাদের এখানে অনেকেই বেকার, যাদের ব্যবসা করার কোনো স্থান নেই, যাদের কোনো দোকান নেই, আমরা তাদের জন্য আমরা সব পঞ্চায়েতে, শুধু এখানে তাই নয়, আমাদের সমস্ত পঞ্চায়েতে আমরা যারা বেকার যুবক ছেলেরা আছে, বেকার যুবক ছেলেরা যেন তাদের পরিবার নিয়ে তাদের কর্মসংস্থানের মাধ্যমে যেন আর্থিক উপার্জন করতে পারে, সেই জন্য তাদেরকে আমরা কিভাবে ব্যবস্থা করে দিতে পারি, বিভিন্ন ভাবে আমরা সেই পরিকল্পনা নিয়ে থাকি। তার মধ্যে দোকান ঘর বা দোকান শেড দেওয়া, এটা আমাদের কাছে একটা প্রকল্প। আপনারা সবাই জানেন যে বর্তমান সরকারি চাকরি পাওয়া এটা একটা দুষ্প্রাপ্য ব্যবস্থা হয়ে গেছে। এটা শুধু আমাদের রাজ্যে নয়, এটা সারা ভারতবর্ষেই, সারা ভারতবর্ষে নেই, সারা পৃথিবীতে সরকারি চাকরি নিয়ে বা সরকারি চাকরি পাওয়া এটা আজকাল যুগে সর্বদেশে এবং রাজ্যের দেশের সমস্ত জায়গায় এটা দুষ্প্রাপ্য হয়ে গেছে। কারণ শিক্ষার হার বাড়ছে, সেই আজ থেকে আমরা যদি 10 বছর আগের কথা বলি, 10 বছর আগে যেভাবে চাকরির নিয়ম নীতি ছিল, চাকরির সেই নিয়ম নীতি অনেক আগের তুলনায় কঠিন হয়ে গেছে। তারপরেও বিগত দিনের সরকাররা যেভাবে অনিয়মিত চাকরি দিয়েছে, অনিয়মিত মানে হচ্ছে যারা দলের কার্যকর্তা কর্মী বা যারা দলের ক্যাডার ছিল, তাদেরকে বিগত সরকার অনিয়মিতভাবে আইনের বিরুদ্ধে গিয়ে, ঊর্ধ্বে গিয়ে, চাকরির যে রুলস আছে, নিয়ম আছে, সেই নিয়মের বাইরে গিয়ে তাদের দলীয় ক্যাডারদের সরকারি চাকরি দিয়েছিল বিভিন্ন জায়গায়। আর আপনারা জানেন তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। যারা চাকরি পায়নি তারা মামলা করেছিল, সেই মামলা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপরে এই মামলা যখন রায় বেরিয়েছিল, যারা চাকরি পেয়েছিল এগুলি অবৈধ চাকরি, আর সেই রায়ের ঘোষণা অনুযায়ী চাকরি চলে গেছে। আমাদের প্রাণপ্রিয় বিধায়ক 16 জন বেকার যুবক যুবতীদের হাতে দোকান বিটি চাবি। দাদা, এই বিষয়টা নিয়ে সবাই খুব উৎসাহিত, প্রত্যেকটা বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি আমাদের এই বিষয়টা নিয়ে আমাকে শুভ উদ্বোধন করা হচ্ছে আমাদের সকলের প্রিয় বিধায়ক সম্মানিত প্রধান মহোদয় সমস্যা হকে অনুরোধ করব আমাদের
নমস্কার। আপনাদের জন্য সেবা করছে আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সকল অভিভাবক মণ্ডলী, গুরুজন, দেওয়ার জন্য অনুরোধ করছি। পম্পা মজুমদার দত্ত। সহজ পন্থায় আমরা আয়ুষ্মান কার্ড পেয়েছি। সিপিএম সরকার কিছুদিন আগে একটা বৈঠক ছিলাম আমি, ওই শুভেচ্ছা জানাবেন। একটা জোরে করতালি চাই আমাদের বিধায়কের জন্য। পারুল দে। সকলকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি। আপনারা যাতে পুজোর আগে রেগার কাজ করতে পারেন, কিছু টাকা আপনাদের হাতে তুলে ধরতে পারি, আপনারা যাতে আয়ুষ্মানের কাজের সুযোগটা ভালোভাবে কালকে 11টার সময় আমরা আইছি, এদিক থেকে আমার লোক আরেকজন আসছিল, এই দুটা গাড়ি রাত্রে 11টার সময় ফাঁসছে। এদিকে 2 কিলোমিটারের ভিতরে কোনো হোটেল নাই, কোনো রেস্টুরেন্ট নাই, কিচ্ছু নাই। এরা খুব বিভ্রান্তি হয়েছে, প্রায় 1-150 গাড়ি। আমরা এলাকার প্রায় 30-40টা টুকটুক আছে, এদিকে বাড়িতে পারে না, টুকটুক ড্রাইভারটা কষ্ট পাইতেছে, কোনো টিপ দিতে পারে না, কোনো রাস্তা নাই, কোনো ব্যবস্থা নাই। সরকারের কোনো দোষ নাই, কোম্পানি কোনো রেসপন্স করে না। আমরা কোম্পানির যাই, কোম্পানি এই যে গেলে পরে এরা তালা মেরে হয়ে যায় গিয়া আয় না, তো কোম্পানি ওই রাস্তার বলে বিল পাইছে না, টাকা পাইছে না, এরা কাজ করতে পারতো না। এরকম স্টেটমেন্ট দেয় কোম্পানি। এরা এরকম আমরা গিয়া সকালবেলা যাওয়ার পরে এরকম দিছে। সকালবেলা এরা আইসে না, আমরা 2-3 বার ফোন করছি, ফোন করার পরে কইছে 5টার সময় বলে আয়া গেছে। এরা বলে 5টার সময় বলে সকালবেলা আয়া গেছে, কিন্তু আমি নিজে আমার লাইভ দেখো, আমি রাত্রেবেলাও লাইভ করে গেছি। রাত্রে 11:30 থেকে 2 গাড়ি এরকম কষ্ট পাইতেছে। কি আর খানে, কি আর কিছু, কোনো চা, কোনো ব্যবস্থা নেই। খেয়ে দিবে কেন? খেয়াল করবো এরা, ড্রাইভারটা খেয়াল করেনি, কোনো কেউ করেও না, করতে চায়ও না।
কিন্তু এই রাস্তাটা যে এরকম হয়েছে এখন এটা আমরা কিতা করতে পারি, কিতা করলে ঠিক করতে পারবো? আমরা কি নিজের টাকা দিয়ে ঠিক করতাম না কিতা করতাম? এটা কোম্পানি আমরা বুঝাই হয়ে যাক। কোন এলাকাতে এই সমস্যা? এটা রাধানগর শ্রীপুর এলাকা। শ্রীপুর বাজার থেকে যে রাস্তাটার সমস্যা হয়েছে কোন রাস্তাটা এটা? এটা ন্যাশনাল হাইওয়ে 208 NH। আচ্ছা, কত মিটার রাস্তার এই হাল? রাস্তা প্রায় 15 মিটার, আচ্ছা 15-20 মিটার হইব একটা এক জায়গা, আর বাকি সাইড মোটামুটি ভালো আছে। এটা প্রায় 15 দিন ধরে এরকম ডেইলি এখানে 4-5টা গাড়ি ফাঁসে। এই বর্ষার মৌসুমে কি মানে গাড়ি চলাচল? আমি নিজের প্যাকেট থেকে 2000 টাকা দিয়ে গাড়ি উঠাই দিছি, ঠিক করাই দিছি রাস্তা। আমার নিজের টাকা দিয়ে 2000 টাকা দিয়ে আমি এই রাস্তা ঠিক করাই দিছি। আমি লাইভ ভিডিও করে ছাড়ছি নেটও, সবে দেখো। ঠিক আছে, এছাড়া কিতা হেল্প করতে পারবো? একজন গ্রামবাসী হিসাবে আমি এছাড়া কিতা হেল্প করতে পারবো? এটা তো আমার বাবা তো সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে না যে আমি ডেলি আমার নিজের টাকা দিয়ে ঠিক করে দিব, ঠিক না? এটাই আর বাকি তো ড্রাইভাররা জিগাইতে পারবে। এখানে কতটি গাড়ি লরির আটকা পড়ছে? গাড়ি প্রায় 50-60 হইব। আচ্ছা, পুরো লাইন আছে, আপনি দিয়ে গেলে দেখতে পাবেন পুরো লাইন আছে। গতকাল বৃষ্টির পর থেকে এই সমস্যা? বৃষ্টির আগের থেকে। আচ্ছা, কালকেও গাড়ি ফাঁসছে বৃষ্টির আগের থেকে। আপনারা কি চাইবেন? আমরা চাই কোম্পানি এটা দেখক দিকে এরা উড়াই যোগ ড্রাইভারটির উদ্ধার করুক বাসাক, ড্রাইভারটির উদ্ধার করুক বাসাক। এরা তো কালকুলেট কোন কোম্পানি এটা কাজ কোম্পানির নামটা তো আমার মনে নাই, ওই আসাম রাইফেল ক্যাম্পের সামনে জিত কোম্পানি বোধহয়, জিত কোম্পানি। এই রাস্তা মেইনটেনেন্স নিয়ে তাদের কোনো হেলদোল নাই? মেইনটেনেন্স তো একটা ন্যাশনাল হাইওয়ে পরে ওইলে পরে একটা কোম্পানি 5 বছর পর্যন্ত মেইনটেনেন্স দিয়া দেয়, তারপরে পিডব্লিউডি কাছে হ্যান্ড ওভার করে। কতদিন হয়েছে রাস্তাটা কাজ? এই রাস্তা হয়েছে 2 বছর, 1.5 বছর না, কমপ্লিট হয়েছে না, 2020 থেকে কাজ চলছে। কমপ্লিট হওয়ার পরে 1-1.5 বছর হইব কমপ্লিট করে সাকসেস করে উদ্বোধন করে গাড়ি চলে। আর এই প্রথম বর্ষাতেই আবার ভাঙ্গা শুরু হয়েছে। এখানে ছোট বড় থেকে শুরু করে সব যান চালকদের এই সমস্যা। টুকটুকও যাইতে পারে না, খালি বাইক দিতে পারে। আমরা গ্রামের ওই 15-20টা টুকটুক বাড়িতে পারতেছে না, টিপো যাইতে পারতেছে না, রুজু করতে পারতেছে না। খবর সোমবার হইলে খবর বন্ধন, কিন্তু রুজু করে না, দিব করতে টাকা। এরকম রাস্তা হইলে বাড়িতে পারবো না, কেউ পারতো না। কি নাম আপনার? আমার নাম নয়ন দাস, এলাকার বাসী। এলাকাবাসী। আমরা তো কোনো রকম বাইক নিয়ে ঠেলাই দেখাই আয়ো, কিন্তু তো গাড়ি যে ওইদিকে যে লাইন করছে গাড়িগুলো অনেকদিন থেকে ওই জায়গার লাগিয়া খুব কষ্ট করতে আছে ড্রাইভারেরা। আমরা তো বাইক হইলে 2জন হইলে ঠেলাইও চামড়ি বাড়ি করতে ফেয়ার থাকে না এখানে, কিন্তু গাড়িগুলো খুব কষ্ট হয় কতদিন ধরে এই জায়গাটা এমন অবস্থা হয়েছে, মানে একটা গাড়ি যাইবার মতন নাই। কোন রোডে এই সমস্যাটা? এটা তো জায়গা হয়েছে শ্রীপুর। আচ্ছা, শ্রীপুর। এখানে কি রাস্তা খারাপ? রাস্তা তো খারাপ হয়ে দেখেন না, গাড়ি কাটছে। কত মিটার রাস্তা? কত মিটার? অনুমানিক 20-25 মিটার হইব। তো মানে গাড়ি চলাচল পুরাপুরি মানে যাইতে পুরাপুরি বন্ধ। তো ওই যখন একটা গাড়ি ওই দিক থেকে গাড়ি আর ওইদিকে ঘুরিয়া যার গিয়ে গাড়ি ওই দিক থেকে যদি আমি একটি দেখতে আসি শ্রীপুর বাজার পর্যন্ত লাইন ধরাই গাড়ি মনে কয় 15-20টা গাড়ি হইব, বড় গাড়ি, ট্রাক গাড়ি, ও 12 ধাক্কা, ওই 75 গাড়ি, এগুলো আটকে থাকছে। এখন অবধি মানে প্রশাসন থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে না? এটা তো দেখছি না, কোনো কাজ হয়েছে বা চেক রাস্তার দায়িত্বে যারা কোম্পানি আছে তারা কি আইসি না, আপনাদের সঙ্গে কথাবার্তা কইছে না? দেখছি না, কথা কইছে না। আচ্ছা, ঠিক আছে। হয়েছে যে আমরা মানে ড্রাইভার, আমরা সবাই লরি চালক, কেন আমরা সবাই লরি চালাই। তো রাস্তাটা মানে এই জায়গা খারাপ। আমরা সকালবেলা ফোন করছি কোম্পানিত, তো কোম্পানিত আমরা মানে রাত্রে 2:30-3টা থেকে এখানে 2টা গাড়ি ফাঁসার থেকে আমরা এখানে কোনো ছোটো গাড়িও যাইতে পারেন না, বড় গাড়িও আইতে পারেন না। তো সকালবেলা আমরা 5টার দিকে কোম্পানিতে গেছি, যাওয়ার পরে কোম্পানিতে দেখছি তালা মারা, তারা মানুষ নাই। তখন দেখেন এখানে 2-3 কিলোমিটার মধ্যে কোনো হোটেল নাই, না জলের ব্যবস্থা আছে, না মানে টয়লেটের ব্যবস্থা আছে। আমরা ড্রাইভার এখন তো আমরা মনে করেন যে কোনো জায়গায় বাইরে গেলে তো গ্রামবাসীরা কমপ্লেন করবো, কারণ আমরা কিতা করতাম, আমরা তো মানে কোনো কিছু করতে পারতেছি না। তার কারণে আমরা এখন বর্তমানে আমরা রাস্তাটা বন্ধ করে রাখবো। তারা আওক, আমরা উদ্ধার করে দেওক, আমরা যাই। আমরা তো সকাল থেকে এখনো রাত থেকে এখনো আমরা কোনো খাওয়া খাদ্য নাই। আচ্ছা, কোন এলাকাতে অবস্থা? এরকম ডেইলি অবস্থা, আজকে 3-4 দিন থেকে ডেইলি এরকম হইতে আছে। কিতা করবো আমরা কোন দিকে যাইবো রাস্তা লাগে? কোন রোডে এই সমস্যাটা? এটা ন্যাশনাল NH 208। আচ্ছা, জায়গাটা 8 নম্বর জাতীয় সড়ক, ন্যাশনাল রোড, যেটা নতুন বনছে। এটা আপনার জায়গাটার নাম বোধহয় রাধানগর। এখানে এই রাস্তাটা জায়গাটা খারাপ, অল্প জায়গা, বেশি জায়গা না, মনে করেন 10-15 মিটার হইব বা 20 মিটার হইব। তারা একটা মেশিন লইয়া আইয়া ওদের একটু কাজ করে দিত, আমরা উঠিয়া যাইতে পারতাম।
কিন্তু আমরা তারা ফোনও করছি, কোনো রেসপন্স নাই। কোম্পানিতেও গেছি, কোনো রেসপন্স দিছে না। কোন কোম্পানিতে গেছেন আপনারা? এটা জিত কন্ডাকশন। এই রাস্তার এই দায়িত্বে আছে রাস্তার কাজ মানে কাজ করছে বা এই রাস্তার দায়িত্বে আছে তারা। তারা বর্তমানে কোন এলাকাতে আছে তার অফিস? তারা এখানে আসাম রাইফেল একটা ক্যাম্প আছে, ওই ক্যাম্পের লোকে তারা। কেমন লরি আটকা পড়ছে এখানে? মনে করেন 30-40টা লরি আটকা পড়ছে। আচ্ছা, পুরো যাতায়াত করতে পারছে না? হ্যাঁ, মানে গাড়ি চলাচল করতে না, পারতেছে না? গাড়ি চলাচল ছোট গাড়ি মানে বাইকটিও যে ফাইরিতেছে এটি মানে আমরা ড্রাইভার হল মিলে হেল্প করে ডেকাইয়া দিতেছি, এরপরে কাজ হইতেছে। এখনো অবধি আপনাদের সঙ্গে কথা বলে প্রশাসন তরফ থেকে কেউ আইছে না? না, কেউ আইছে না এখনো। আমরা হেল্প করার মতন কেউ নাই। কি নাম আপনার? আমার নাম বক্তনাথ। কোন এলাকাতে বাড়ি? আমার বাড়ি হইল ফানিসাগর জলবাসা। আপনি লরি চালক? হ্যাঁ, লরি চালক। আপনার সহকর্মী কি নাম আপনার? অনুপ দাস, বাড়ি কদমতলা। আপনিও লরি চালক? হ্যাঁ, লরি। আচ্ছা, সেম সমস্যায় আপনার আটকা পড়ছেন? আমরা 2-3 দিন থেকে সেম হচ্ছে আছে। আটকা পড়ছেন আপনি? হ্যাঁ, আটকা পড়ছি। ঠিক দিন হইলে ঠিক আছে আমরা মানিয়ে নিতে পারতাম, কিন্তু একদিন না। এই জায়গাটার মাঝে মানে বাক্কা কয়দিন থেকে সমস্যা। না, এখানে ডেইলি গাড়ি ভাসে দুইটা আইয়ে তারা কাজ করে ঠিক আছে, কিন্তু ওই উপরে মাটি বিছিয়ে যায় গিয়া, আবার গাড়ি চলাচল করলে মানে গাড়িটা ভিজা। 2 নম্বরে ফাইকারি আরম্ভ করছে। ঠিক আছে। ওই ড্রাইভার কইতে সব বন্ধ করতে হবে, সব ছোট বড় বলে মালা একজন না তো। হ্যাঁ, বাইকও বন্ধ করে দিয়েছো। ওটা আগে হয়ে যাও দাদা কিছু। আচ্ছা, আইবো না, আমি স্টেটমেন্ট দিব, যাও। আমাদের যা দুটো হইল না দেখি আমরা আসি। যারা পারছে আমরা আমি আমার কাহিনীটা কাহিনী দিব আমার কাহিনী দিব। चार बार हो गया मतलब थोड़ा थोड़ा चालू ही रहता है।
वेंटिलेटर पे पहले थोड़ा 29টা রিং ফেলাইছে 29টা। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা মানে রিং আসলো মানে সাইডে কেউ জানে মানে ইচ্ছা করে করছে। কত টাকার জিনিস ফেলাইছে? 25-30 টাকা হইবে। মানে কি কারণে ফেলাইছে মনে হয় আপনার? আমার তো কের লগে মানে কিছু দরবার নাই, কিছু কাজ করে না, আমি কি জানি মানে বুঝতে পারি না জানি করতে যা। দোকান দিয়েছেন কতদিন হয়েছে এখানে? দোকান প্রায় 2.5-3 বছর হয়েছে। কি এর দোকান এটা? এটা সিমেন্টের রিং পিলার। রিং পিলারের দোকান না? এর আগেও কেমন ঘটনা হয়েছে? হয়েছে আগে ভেন্টিলেটরের ই করছে, তারপরে রিং ফেলাইছে। ঘটনাটা পুলিশে জানাইছেন নি? আগে কমপ্লেন দিয়েছিলাম, এবার করে দিয়েছি না দিতে। কত টাকার ক্ষতি হয়েছে মনে হয় আপনার আনুমানিক? সব মিলে মানে আগের থেকে শুরুর থেকে দেখি 50,000 টাকা মতন হয়েছে। কি মনে হয় কারোর উপর সন্দেহ আছে নি? সন্দেহ কেয়ার লোকে নাই, মানে কেয়ার লোকে কিছু দরকার নেই তো, মানে সবাই সঙ্গে কথাবার্তা করে মানে ঠিক মতন চলতেছে। কোন জায়গা এটা? সিঙ্গিছড়া। দোকানের মালিকের নাম কি? পায়েল দেব। Arianda da খারাপ এই গ্রুপ দিতে হেলি আমাদের কাছে একটা খবর ছিল যে বর্তলা বাজারে কিছু সংখ্যক লোক গ্যামলিং অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়েছে। তো আমরা আমাদের ওয়েস্ট আগরতলা পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর গোবিন্দ সিনহা এবং ওসি বর্তলা এসআই শুভজিৎ দেব এবং তার টিম নিয়ে একটি অভিযান চালিয়ে আমরা সমস্ত জুয়াতে ব্যবহারযোগ্য যে জিনিসগুলি আছে প্লাস তাদের যে এন্ডিংয়ের যে টিকিট, বুকলেট প্লাস গ্যামলিং মানি এবং 7 জন জুয়ারিকে আমরা অ্যারেস্ট করেছি। তাদের বিরুদ্ধে আমরা ত্রিপুরা গ্যামলিং অ্যাক্ট অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে একটি আইনি ব্যবস্থা নিয়েছি এবং তাদের বিরুদ্ধে আমরা আদালতে আমরা এই অ্যাক্ট অনুযায়ী আমরা কেস একটা পাঠাই। কত টাকা পাওয়া গেছে ওদের কাছ থেকে? গ্যামলিং মানি এখানে 1200 রুপিস। আচ্ছা, এই অনলাইন, এটা কি অনলাইন জুয়া? এই দুটো টিকিটের মাধ্যমে জুয়া। দেখছেন যে আমরা বুকলেট যেগুলি আছে এন্ডিং বলে, লোকালি এন্ডিং বলা হয়। তাদের কি কোনো দোকান কারোর বাড়ি করতে হবে? দোকান না, এগুলি একটি গলি আছে, গলির এদিক দিয়ে খেলার চেষ্টা করছিল, তারা আমরা খেলতে পারিনি, আমরা ধরে ফেলেছি। Mira, vaya.
সেকশন দিতে আসো আচ্ছা আচ্ছা তুমি গান করো না বিষয়টা বলেন। গতকাল আমাদের আমতলী থানার এলাকা থেকে 2 জন নাবালিকা মেয়েকে কিডন্যাপ করে নেওয়া হয়েছিল। পরবর্তী সময় আমরা তাদের মোবাইল নাম্বার অ্যানালাইসিস করে HDRCD টাওয়ার লোকেশন দেখে আমরা আজকে একটা টিম পাঠিয়ে জোরহাট থেকে তাদেরকে আজকে উদ্ধার করি এবং তাদের সঙ্গে যারা কিডন্যাপ করেছিল 2 জনকে আমরা নিয়ে আসি থানায়। পরবর্তী সময়ে আমাদের এখানে যারা কিডন্যাপ হয়েছে তাদের পক্ষ থেকে একটা মামলা করে যার নাম্বার 89/25 আন্ডার সেকশন 65 ক্লোজ 1 87/143 ক্লোজ 1 অ্যান্ড BNS এবং পক্সো আইন অনুযায়ী আমরা একটা মামলা নথিভুক্ত করি এবং আগামীকাল তাদেরকে আমরা আদালতে প্রেরণ করি। যে 2 জনকে আটক করা হয়েছে তাদের বাড়ি কোথায় এবং নাম কি? যে 2 জনকে আমরা আটক করেছি, একজন নাম হলো জুলফু মিয়া যার বাড়ি কাঞ্চনমালা, আর একজন হলো সাগর মিয়া তার বাড়ি কোয়েলপুর। কি কারণে কেন তাদেরকে কিডন্যাপ করেছে কিছু কি পাওয়া গেছে? এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, প্রিলিমিনারি স্টেজ আমাদের, আমরা পরবর্তী সময় জানিয়ে দেবো। কোথায় থেকে তাদেরকে উদ্ধার করে আনা হয়েছে? আসামের জোরহাট থেকে। ওই রুমে নেই না, ওই রুমে এই লোকেটা আরো সব কেন আছে? আমি একটু দাও। বিরোধীরা বলছে এমএলএ হোস্টেলই আক্রান্ত হচ্ছে বিধায়ক, সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় গেছে? কি বলবেন? না নিশ্চয়ই আমরা যদি দেখি তৎক্ষণাৎ সেখানে পুলিশ প্রশাসন পৌঁছে যায়, আমাদের উপাধ্যক্ষ সেখানে খোঁজখবর নেওয়ার জন্য উনি পৌঁছে গেছেন এবং সেটি একটা FIRও সেখানে হয়েছে। তো আরও আমাদের আইন শৃঙ্খলা দেখুন, সবচেয়ে প্রায়োরিটি যেটা সেটা হলো আইন শৃঙ্খলা, এবং সেখানে দেখতে হবে যে এই যারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস করছে তাদেরকে আমরা কোনো রকম প্রমোট করছি কিনা। আইনের মতো চলবে, সে যেই হতে পারে, আইনের মতো চলবে এবং আইন তাদের নিশ্চয়ই সুযোগ্য মানে ব্যবস্থা, শাস্তি ব্যবস্থা নিশ্চয়ই করবে আইনের মতো, সেটা হবে। তবে যেটা আপনি বলছেন যে আমরা আমাদের সমস্ত শুধু MLA হোস্টেল নয়, বিভিন্ন জায়গায় নিরাপত্তা হোক, আর এই যে পূজা আজকে গণেশ পূজা, গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আজকে এই গণেশ পূজা সংগঠিত হয়েছে এবং আমরা যদি দেখি দিনকে দিন সেটা আরো বৃদ্ধি হচ্ছে। তো মানুষের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত আছে বলেই এত গণেশ পূজা, এত পূজা পার্বণ, রথ থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লোক সমাগম, এটা একটা মানে উপস্থিতি, সেটা আমাদের কাছে একটা মানে লক্ষণীয় ব্যাপার। এবং আইন শৃঙ্খলা নিয়ে আমাদের সরকার সচেষ্ট রয়েছে এবং যদি আইনের মানে আইন বিঘ্নিত হয় নিশ্চয়ই সরকার কাউকে রেহাই করে কথা বলবে না। পুলিশ খুব দুর্বল ধারায় মামলা নিয়েছে যে ঘন্টা খানেকের মধ্যে অভিযুক্ত জামিন পেয়ে গেছে।
না সে ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, সেটা তো আইনের ব্যাপার, সেটা তো আর আমি আইন বিশেষজ্ঞ নই। তো কাজে আইন যেটা করবে, ল যেটা রয়েছে সেটার মধ্যেই বিচার ব্যবস্থা হবে। ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের আমাদের যে জনজাতি মোর্চা এবং জনজাতি যারা নেতৃবৃন্দরা আছেন তাদেরকে নিয়ে আজকের এখানে একটা বিশেষ বৈঠকের আয়োজন রাখা হয়েছে। সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের সাথে উপস্থিত আছেন, আজকে একটু আগে উনি এসেছেন, আমাদের ত্রিপুরা এবং আসামের যিনি মাননীয় সংগঠন মহামন্ত্রী রাজুজি। তাছাড়া আমাদের ত্রিপুরা সরকারের দুই মন্ত্রী, আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা এবং আমাদের আরেকজন মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা মহোদয় আমাদের সাথে উপস্থিত আছেন জনজাতি মোর্চার প্রেসিডেন্ট শ্রী পরিমল দেববর্মা মহোদয়। আমাদের উপস্থিতি স্টেজে আপনারা যা দেখেছেন, নিচেও আমাদের জনজাতি মোর্চার সমস্ত যারা এখানে ত্রিপুরার যারা নেতৃবৃন্দ এবং আমাদের যে জেলা স্তরের থেকে আরম্ভ করে অন্যান্য মণ্ডল স্তরে সবাই এখানে আজকে এসছেন এবং ত্রিপুরা প্রদেশের যারা এখানে নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের জনজাতিদের বিভিন্ন সমস্যা এবং আগামী দিন এই সমস্যা কিভাবে আমাদের যে পার্টির তরফ থেকে এবং আমাদের যে সরকারের তরফ থেকে কিভাবে এটা মিলিতভাবে এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং তার মেসেজ আমরা সমস্ত ত্রিপুরার যারা জনজাতিরা আছেন তাদের কাছে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে আজকের এখানে আলোচনা হবে। এবং অনেক দিন ধরে এই আলোচনার জন্য বৈঠক আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু বসা হচ্ছিল না, কিন্তু আজকে আমরা ডিসিশন নিয়েছি এবং সেই ডিসিশনের জন্যে আজকের এখানে বৈঠক। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি বারবার বলছেন যেভাবে জনজাতিদের উন্নয়ন আগে করা উচিত ছিল সেইভাবে কিন্তু জনজাতিদের উন্নয়ন দেখা যায়নি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা দেখলাম যে জনজাতিদের জন্য অনেক কিছু করেছে। আমাদের রাজ্য ওনার যে আমাদের পথ দেখিয়েছেন সেই হিসাবে আমরা ত্রিপুরা সরকার আমরা অনেক কিছু করেছি। সেই বিষয় নিয়ে আমরা চাই যে সমস্ত যে আমাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের যে জনজাতিদের সবার কাছে যে মেসেজ যাওয়া দরকার সেই বিষয়ে আজকে আলোচনা হবে। আমি নিশ্চিত যে এটা ফলপ্রসূ হবে এবং সেই কারণে আজকের বৈঠক। বিদেশ কমিটি বা এডিসি নির্বাচন এই বিষয়ে আগামী দিন আমরা ইলেকশন জন্য তো নিশ্চয়ই ইলেকশন আসবে, ইলেকশন আমরা ফেস করব, সেটা বিসি ইলেকশনই হোক সেটা এডিসি ইলেকশনই হোক, তার জন্য আমরা প্রস্তুত আছি, আমরা এর জন্য কোনো সমস্যা নেই। কিন্তু ইলেকশনের জন্য এই বৈঠক না, আমরা ইলেকশন তো থাকবেই, কিন্তু তার ছাড়াও আমাদের মেইন হচ্ছে আমরা মানুষের জন্য বিশেষ করে জনজাতিদের নেতৃবৃন্দদের নিয়ে আজকে বৈঠক, তাদের যে আমাদের যে জনজাতি ভাই বোনেরা আছেন তাদের বিষয়ে আজকে এখানে আলোচনা হবে এবং তাদের কি আমরা আগামী দিন যে বিশেষ কিছু সমস্যা আছে সেই সমাধানের লক্ষ্যে আজকে এখানে আলোচনা হবে। স্যার, আরেকটা বিষয় আপনি বলছেন জনজাতিদের উন্নয়ন, তো এই নর্থ ইস্টে যে গ্যাস লাইনের যে গ্রিড আছে সেটা ত্রিপুরার সঙ্গে কানেক্ট হচ্ছে, তাতে জনজাতি এরিয়া দিয়ে আসছে, অনেকের অভিযোগ যে ক্ষতিপূরণটা সেটা ওরা পাচ্ছে না, এই বিষয়ে আপনি অবগত আছেন কি? সবসময় ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, এটা ভুল ধারণা। এটা নিউজ কোথা থেকে এসছে আমার জানা নেই, আমি নিউজ পেপারও এক জায়গায় আমি দেখেছি,
কিন্তু সেটা সত্যি নয়। এবং আমাদের যখন এই নিউজটাই আসে আমরা কিন্তু তার প্রতিবাদও করেছি এবং প্রতিবাদ লেটারও আমরা সেই পত্রিকাকে পাঠিয়েছি। না সে ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, সেটা তো আইনের ব্যাপার, সেটা তো আর আমি আইন বিশেষজ্ঞ নই। তো কাজে আইন যেটা করবে, ল যেটা রয়েছে সেটার মধ্যেই বিচার ব্যবস্থা হবে। বিরোধীরা বলছে এমএলএ হোস্টেলেই আক্রান্ত হচ্ছে বিধায়ক, সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় গেছে, কি বলবেন? না নিশ্চয়ই আমরা যদি দেখি তৎক্ষণাৎ সেখানে পুলিশ প্রশাসন পৌঁছে যায়, আমাদের উপাধ্যক্ষ সেখানে খোঁজখবর নেওয়ার জন্য উনি পৌঁছে গেছেন এবং সেটাই একটা এফআইআরও সেখানে হয়েছে। তো আরও আমাদের আইন শৃঙ্খলা, দেখুন সবচেয়ে প্রায়োরিটি যেটা সেটা হলো আইন শৃঙ্খলা, এবং সেখানে দেখতে হবে যে এই যারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস করছে তাদেরকে আমরা কোনো রকম প্রমোট করছি কিনা। আইনের মতো চলবে, সে যেই হতে পারে, আইনের মতো চলবে এবং আইন তাদের নিশ্চয়ই সুযোগ্য মানে ব্যবস্থা, শাস্তি ব্যবস্থা নিশ্চয়ই করবে আইনের মতে, সেটা হবে। তবে যেটা আপনি বলছেন যে আমরা আমাদের সমস্ত, শুধু এমএলএ হোস্টেল নয়, বিভিন্ন জায়গায় নিরাপত্তা হোক। আর এই যে পূজা, আজকে গণেশ পূজা, গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আজকে এই গণেশ পূজা সংগঠিত হয়েছে এবং আমরা যদি দেখি দিনকে দিন সেটা আরও বৃদ্ধি হচ্ছে। তো মানুষের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত আছে বলেই এত গণেশ পূজা, এত পূজা পার্বণ, রথ থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লোক সমাগম, এটা একটা মানে উপস্থিতি, সেটা আমাদের কাছে একটা মানে লক্ষণীয় ব্যাপার। এবং আইন শৃঙ্খলা নিয়ে আমাদের সরকার সচেষ্ট রয়েছে এবং যদি আইনের মানে আইন বিঘ্নিত হয় নিশ্চয়ই সরকার কাউকে রেহাই করে কথা বলবে। পুলিশ খুব থাকতেই পারে, আমরা সদা প্রস্তুত রয়েছি। ভিলেজ কাউন্সিল নির্বাচনই হোক আর এডিসি নির্বাচনই হোক, নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি সদা প্রস্তুত রয়েছে এবং সেই বিষয়গুলিও আলোচনা হবে এখানে। গতকাল এমএলএ হোস্টেলের একটা ঘটনা, আজকে ভারতীয় জনতা পার্টির জনজাতি যারা আমাদের লিডাররা রয়েছেন, এমএলএ, এমডিসি, বিসি চেয়ারম্যান এবং সংগঠনের যারা মণ্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে সকলকে আজকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এখানে আগামী দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বৈঠকে উপস্থিত থাকবেন। তাছাড়া আমাদের যিনি আমাদের সংগঠন মন্ত্রী আদরণীয় রবীন্দ্র রাজুজি এখানে উপস্থিত থাকবেন। মূলত আমাদের যে জনজাতি এলাকায় আমাদের সংগঠনের যে শক্তিশালী করার লক্ষ্যে এবং কি স্থিতি রয়েছে, আগামী দিন আমাদের আরও কি করণীয় রয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আর ইতিমধ্যে আমাদের সরকার জনজাতি এলাকায় ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। সেই প্রকল্পগুলি বাস্তবায়নে কতটুক যৌক্তিকতা রয়েছে এবং তা বাস্তব ক্ষেত্রে কতটুক তা প্রসারিত হয়েছে এবং আগামী দিন জনজাতি ডেভেলপমেন্টের জন্য কি করা প্রয়োজন সেই নিয়েই বিস্তারিত এখানে আলোচনা হবে। আমাদের যেটা লক্ষ্য সেটা হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীও চায় যে জনজাতিদের বিকাশের মাধ্যমেই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব। সেটাকে পাথেয় করে জনজাতি এলাকায় আরও বেশি করে উন্নয়নের নিরিখে কাজ করা, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, পরিকাঠামো উন্নয়ন, সেই ব্যাপারেই বিস্তারিত এখানে আলোচনা করা হবে। প্রদেশের সংগঠন মহামন্ত্রী আদরণীয় রবীন্দ্র রাজুজি মহোদয়কে আমরা বিস্তারিত বক্তব্য রাখছি। এখন সকল একজন হইলে আরেকজন কাজে Giorno পাত্র লেখায় রাজা
জায়গার মধ্যে জাম খেয়ে যাও भारत माता की भारत माता की बीजेपी बीजेपी রিক্সা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। প্রথমে আমাদের মুখ্যমন্ত্রীকে আমাদের রিক্সা বরণ যন্ত্রণা এখন আমি মধ্যে আমাদের ব্যাক করার জন্য বন্দে মাতরম গীতকে শ্রবণ ভারতীয় জনতা আমরা তো বলেছি এই মাননীয় মুখ্যমন্ত্রী তার দুর্বলতা তিনি উপলব্ধি করতে পারছেন না। তিনি প্রায় প্রতিদিনেই তিনিও সেরকম ভাবে আবল তাবল অনেক কিছু বলে নিজের ব্যর্থতা হতাশা প্রকাশ করছেন। বলছেন বিরোধীরা রাজ্যের সম্পত্তি বিনষ্ট করছে, উন্নয়ন দেখছে না, চোখের ছানি অপারেশন করতে হবে। আমি পরিষ্কারভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা সময়ে সরাসরি ওনাকে বলেছিও, বিধানসভাতেও বলেছি এবং প্রচার মাধ্যমেও ওনাকে বলেছি যে আপনি আগামী 5 বছর অর্থাৎ আরো প্রায় 2.5 বছর আপনার এই কি বলে এই সরকারের তার টেনিউর বাকি আছে, আপনি কাজ করুন, প্রতিশ্রুতি পালন করুন, সংবিধান অনুযায়ী কাজ করুন। আপনাকে গদি ছাড়তে হবে এই কথা বলছি না, আমরা এখনো এই স্লোগান তুলিনি, কিন্তু আপনাকে গদি থেকে টেনে নামানোর জন্য আপনার দলের লোকরাই প্রতিনিয়ত ষড়যন্ত্র করতে চেষ্টা করছে। আপনি এটা বুঝতে চেষ্টা করুন, এটাই হলো আমাদের বক্তব্য। গতকাল শুধু একদিনে যে ঘটনাগুলি ঘটেছে রাজ্যের বিভিন্ন জায়গাতে, এই রাজধানী আগরতলা সহ এবং আজকের, এটা একেবারে জাজ্জল্যমান প্রমাণ রাজ্যে আইন শৃঙ্খলার আর কোনো অবশেষ নেই। সম্পূর্ণভাবে সমাজদ্রোহী মাফিয়া এদের হাতে চলে গেছে। পুলিশ নিষ্ক্রিয়, পুলিশের একাংশ দলদাসে পরিণত হয়েছে এবং এটা এমনিতেই যে অটোমেটিক এটা ঘটেছে তা নয়। যে ত্রিপুরাজ্যের মধ্যে এই শাসক বিজেপি দলের তার প্রশাসনের উপর নিয়ন্ত্রণ নেই, আর বিজেপি দলের নিজের দলের কর্মীদের উপর নিয়ন্ত্রণ নেই।
বিজেপি দলের সাথে তার শরিক দল তীব্রামথা, তাদের মধ্যে যে সম্পর্ক ছিল এই সম্পর্ক তলানিতে, সব দিক মিলিয়ে এটা অরাজকতা ত্রিপুরাজ্যের মধ্যে শুরু হয়েছে। এবং এই অরাজকতা তৈরি হওয়ার পেছনে আরেকটা কারণ হলো গত 7.5 বছরের অপশাসন। এই বিজেপি দল তাদের মিথ্যা প্রতিশ্রুতি, এগুলো একটা প্রতিশ্রুতিও কার্যকরী তারা করতে পারেনি। মানুষ হতাশ এবং দলের উপরতলা এবং মানে কি বলে মধ্য স্তরে একদল লোক মুষ্টিমেয় এই যে একটা অস্থিরতা তৈরি হয়েছে, আগামী দিন একটা বরাডুবির একটা আতঙ্ক, সে আতঙ্ক থেকে একজন বড় নেতা তিনি শয়নে স্বপনে জাগরণে পূজা মণ্ডপ থেকে শুরু করে কোনো শিশুর যে এই জন্মদিনের অনুষ্ঠানেও সেখানে আবুল তাবুল কথা বলছেন, প্রলাপ বকছেন, সিপিএম 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 সিপিএম। তারই ফলশ্রুতি হলো আজকে নতুন নগরে আমাদের ঠিক জনসভা শুরু হওয়ার প্রাককালে পার্টি অফিসে আক্রমণ, জনসভার এই মাইক ভাঙা, চেয়ার ভাঙা। যদিও গণপ্রতিরোধে আর ধারে কাছে আসতে সাহস করেনি। গতকাল সন্ধ্যায় এই বিধায়ক নিবাসে গিয়ে মদমত্ত অবস্থায় শরিক দলের এক বিধায়কের প্রাণনাশের হুমকি, এবং সেই জায়গায় কারাই ঘটনা ঘটছে। এই যে 3 জন দুষ্কৃতী, 3 জন লোক সেখানে গেল, এরা প্রথম দিন গতকাল যাননি, এবং যে বিধায়ককে খুনের হুমকি দিয়েছেন এই বিধায়ক অপরিচিত না। সিসিটিভি ক্যামেরা দেখলেই এদের চেহারা ফুটে উঠবে। এই নিউ ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার মধ্যে গত 7.5 বছরে যে ত্রাস করে রেখেছে, এই দলেরই একজন বড় নেতা বর্তমানে বড় সাংবিধানিক পদে আছেন, তার যে গুণধর শ্রীমান বিজেপির দেবতুল্য কার্যকর্তা এইভাবে অবৈধভাবে অর্থ কামাই এবং নানাভাবে অসাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করার পর তারা ধরার সরা জ্ঞান করছেন। গতকাল উদয়পুরে আমাদের এক সংখ্যালঘু কমরেডকে এমনভাবে মেরেছে, তার অপরাধ সে কেন বিজেপির মিছিল মিটিংয়ে যায় না, জীবিতে প্রায় অর্ধমৃত অবস্থায় ভর্তি হয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা করছে। আর এই জাতীয় ঘটনা তো অন্য জায়গাতেও আকছার, ধর্মনগরে, এই জিরানিয়াতে। একটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই জোট সরকারের যে শেষের দিন শুরু হয়েছে, এই ঘটনাগুলি তারই পরিচয়। এই দায়িত্বে মাফিয়া বেগম। আপনি ওই যে মানে আপনার যে ছোট ভাইয়ের স্ত্রী, হ্যাঁ, আপনার বিরুদ্ধে একটা মামলা করছে গতকাল, আপনারা জানেননি? আপনারা কি মারধর করেন এবং হ্যাঁ বাচ্চা আপনারা লুকিয়ে রাখছেন, দেন না, আপনার নামও মামলা আছে। মানে এই বিষয়টা কি, সত্যটা কি? মামলা সঠিক কিনা সত্য জানি না, কিন্তু মোবাইলে দেখছি প্রকাশিত হয়েছে। কিন্তু মারধর আমরা কেউ কখনো করছি না। আর স্বামীর কথা যদি বলা থাকে, স্বামী বাড়িতে নাই, স্বামী বিদেশ থাকে। আমার ছোট জাল, ও আমার দেওর বিদেশ থাকে, থাকাকালীন ও একা একা ঘরে থেকে বাচ্চা নিয়ে ও মোবাইলের সম্বন্ধে মোবাইল দিয়ে পরকীয়া করে। পরকীয়া করার পর আমরা কাউন্সিলর দিয়ে, আমাদের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিয়ে, মুরব্বি দিয়ে ঘরের ভিতরে অনেক রকমের সালিশি বয়া ওরে ভালো করবার চেষ্টা করছি, কিন্তু সে আমরা ব্যর্থ হয়েছি, আমরা পারি নাই। পর
সে ছেলে নিয়ে ঘরের ভিতরে আড্ডা মারে। রাত্রেবেলা পাড়ার মানুষ দিয়েও দৌড়াইছি, কিন্তু অন্ধকারে ছেলে চিনতে পারিনি। আচ্ছা আচ্ছা। তারপর এমন করে চলাকালীন তার মারা জানানো হয়েছে, মা এও বুঝাই টুজাই দিয়ে গেছে। চলাকালীন খুব সুন্দর চলতেছে ফিরতেছে, কিন্তু এর মধ্যে কিন্তু আমার দেওয়ার বাড়িতে নেই, সে বিদেশেই। আচ্ছা আচ্ছা। চলাকালীন একটা বাচ্চা আছে 5 বছরের, স্কুলে যায়, আনন্দমার স্কুল, বাচ্চাটারে নিয়ে সেখানে যে সে মোবাইল চুরি করছে। মোবাইল চুরি হওয়ার পর বাড়িতে খবর পাওয়ার পর কাউন্সিলর এনে ওর মারে এনে বিচার মামলা করে মানে সুন্দরভাবে চলার প্রস্তুতি দিয়ে ওরে দিয়েছে। কিন্তু এরপরও বেড়াতে গেছে, বেড়াতে যাওয়ার পরে বাচ্চাটারে নেয় না। 4 দিন পরে বাড়িতে আইসি, আইয়ে আবার কাউন্সিলরে জানাইছি যে ও বাড়িতে আইসে। তো কাউন্সিলর বলছে থাকো, ওর বাড়িতে ও থাকবো। আমরা বলছি ঠিক আছে। ও সুন্দর করে চলছে, ফিরছে, খাইছে। হঠাৎ করে একদিন আমাদের পঞ্চায়েত ভোটের সময় ভোট দিতে যাবে, ওরে ভোট দিতে পাঠানো হয়েছে, ও বাচ্চা নেয়নি। এ যে গেছে, আজও গেছে, কালও গেছে। তারপরে আমার স্বামীরে পাঠাইছি আনতে, আনে নাই। এর মধ্যে আমার শ্বশুর 2-3 বার করে ফোন করছে, ও আসবে না বলে দিয়েছে। এখন মানে এখন কই আছে? মানে এই যে আপনারা যে গেছেন কই আসলো? হ্যাঁ, প্রথমবার যে বাড়িতে পাইছি আইতো না। আচ্ছা। দ্বিতীয়বার যখন গেছে ও বাড়িতে নেই, আশেপাশের মানুষের জিজ্ঞাসা করছে, কইছে ওরা বলতে পারে নাই। কিন্তু জানা গেছে ও চেন্নাই, ওর মা, ওর ভাই, ওর বোন একদম পরক্রিয়া এত করে, পরক্রিয়া লিপ্ত হয়ে চেন্নাই চলে গেছে। এখন মানে এই হঠাৎ 2 বছর পরে আইছে, মানে আসার আপনাদের বিরুদ্ধে মামলা, হ্যাঁ, মানে কি মনে করতেছেন? এর মধ্যে কোনো কিছু আছে কি? এটাও কোন ও জানে। হে তো চেন্নাই থেকে এসেছে গত কয়েকদিন আগে, ঠিক আছে নি? আর যতটুকু খবর, ওই যে ছেলের সঙ্গে গেছে ওই ছেলে নাকি হেরে ছাড়িয়ে দিছে। তো এখন আপনাদের বিরুদ্ধে বা হের স্বামীর বিরুদ্ধে মামলা করছে, মানে এটা কি মনে করতেছেন? এখন আমার মনে হইতেছে ওই ছেলে তো ওরকে নিছে, নিয়ে ওর সাথে মানে যা ব্যবহার হয়েছে যা ব্যবহৃত কারণে ব্যবহার করেছে, করে ওরে বাড়ি ফাটাই দিছে। তখন ওর তো কিছু মামলা করে আমার দেওরের থেকে কিছু পয়সা আদায় করার জন্য, হেনস্থ করার জন্য, ফ্যামিলিরে দৌড়ানোর জন্য ও এই কেসটা দিছে। এটি কই লাভ নেই, যা কইছে যথেষ্ট। আর আছেনি? না না গেছে না, আর আইছে না। এরপরে ওই চেন্নাই গেছি গিয়া, চেন্নাই থেকে বলে বেঙ্গালুরু গেছি গিয়া, ওন বলে বাড়িতে আইছে, এও জানি না। তুই চেন্নাই থেকে বেঙ্গালুরু যে গেছে, আপনার ছেলে কই আসলো সুমি? এবারে বাই থাউনের আগে তো হাতে বিদেশ। হ্যাঁ, চেন্নাই কি একা গেছেন না কারোর সঙ্গে গেছে? তারা মা গেছে, বাপ গেছে, ভাই বোন 4 জন গেছে। রাত্রে উঠতে বলে গেছি গিয়ে, আমরা আনতাম গেছিলাম। আনতাম যাইয়া দেখি বাড়ি ঘরে কিছু নাই। এর মধ্যে আপনারা যোগাযোগ করছেন নিয়ে 2 বছরের মতন যে গেছে যে? আমি তো ওইতে যোগাযোগ করছে। হ্যাঁ, তে ইয়াত গেছে, ওই হেন প্রধানের কাছে গেছে, মেম্বারের কাছে গেছে, সবার কাছে গেছে। আমি তো আর আটতারি না রে বাবু। ঠিক আছে। আমাদের প্রাণপ্রিয় বিধায়ক 16 জন বেকার যুবক যুবতীদের হাতে দোকান বিড়ি চাবি। দাদা, এই বিষয়টা নিয়ে সবাই খুব উৎসাহিত। প্রত্যেকটা বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি আমাদের এই বিষয়টা নিয়ে আমাকে উদ্বোধন করা হচ্ছে আমাদের সকলের প্রিয় বিধায়ক। সম্মানিত প্রধান মহোদয়, সমস্যা হকে অনুরোধ করব আমাদের। নমস্কার। আপনাদের জন্য সেবা করছে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত সকল অভিভাবক মন্ডলী, গুরুজন, সহজ পন্থায় আমরা আয়ুষ্মান কার্ড পেয়েছি। সিপিএম সরকার কিছুদিন আগে একটা বৈঠক ছিলাম আমি, তারই
মধ্যে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি। আপনারা যাতে পুজোর আগে রেগার কাজ করতে পারেন, কিছু টাকা আপনাদের হাতে তুলে ধরতে পারি, আপনারা যাতে আয়ুষ্মানের কাজের সুযোগটা ভালোভাবে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চলে যাবে। তো আমি বললাম যদি সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আয়ুষ্মান কার্ড চলে যায় তাহলে মাইক লাগিয়ে এলাকার সকল অংশের জনগণকে সামনে রেখে সরকারি সুযোগ সুবিধা প্রিয় বিধায়ক শ্রদ্ধেয় রামপ্রসাদ রয়েছেন সকলকে একে একে বরণ করে নেওয়ার জন্য বরণ করে নিচ্ছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তাদের সেবা দিতে পারি, তাদের সাহায্য সহযোগিতা করতে পারি। যেরকম আমাদের এখানে অনেকেই বেকার, যাদের ব্যবসা করার কোনো স্থান নেই, যাদের কোনো দোকান নেই, আমরা তাদের জন্য আমরা সব পঞ্চায়েতে, শুধু এখানে তাই নয়, আমাদের সমস্ত পঞ্চায়েতে আমরা যারা বেকার যুবক ছেলেরা আছে, বেকার যুবক ছেলেরা যেন তাদের পরিবার নিয়ে তাদের কর্মসংস্থানের মাধ্যমে যেন আর্থিক উপার্জন করতে পারে, সেই জন্য তাদেরকে আমরা কিভাবে ব্যবস্থা করে দিতে পারি, বিভিন্ন ভাবে আমরা সেই পরিকল্পনা নিয়ে থাকি। তার মধ্যে দোকান ঘর বা দোকান শেড দেওয়া, এটা আমাদের কাছে একটা প্রকল্প। আপনারা সবাই জানেন যে বর্তমান সরকারি চাকরি পাওয়া এটা একটা দুষ্প্রাপ্য ব্যবস্থা হয়ে গেছে। এটা শুধু আমাদের রাজ্যে নয়, এটা সারা ভারতবর্ষে নেই, সারা পৃথিবীতে সরকারি চাকরি নিয়ে বা সরকারি চাকরি পাওয়া এটা আজকাল যুগে সর্বদেশে এবং রাজ্যের দেশের সমস্ত জায়গায় এটা দুষ্প্রাপ্য হয়ে গেছে। কারণ শিক্ষার হার বাড়ছে, সেই আজ থেকে আমরা যদি 10 বছর আগের কথাও বলি, 10 বছর আগে যেভাবে চাকরির নিয়ম নীতি ছিল, চাকরির সেই নিয়ম নীতি অনেক আগের তুলনায় কঠিন হয়ে গেছে। তারপরও বিগত দিনের সরকাররা যেভাবে অনিয়মিত চাকরি দিয়েছে, অনিয়মিত মানে হচ্ছে যারা দলের কার্যকর্তা কর্মী বা যারা দলের ক্যাডার ছিল, তাদেরকে বিগত সরকার অনিয়মিত ভাবে আইনের বিরুদ্ধে গিয়ে ঊর্ধ্বে গিয়ে চাকরির যে রুলস আছে, নিয়ম আছে, সেই নিয়মের বাইরে গিয়ে তাদের দলীয় ক্যাডারদের সরকারি চাকরি দিয়েছিল বিভিন্ন জায়গায়। আর আপনারা জানেন তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, যারা চাকরি পায়নি তারা মামলা করেছিল, সেই মামলা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপরে এই মামলা যখন রায় বেরিয়েছিল, যারা চাকরি পেয়েছিল এগুলি অবৈধ চাকরি, আর সেই রায়ের ঘোষণা অনুযায়ী চাকরি চলে গেছে। তাদের যোগ্যতা অনুসারে চাকরি দেওয়া সেটা মানেনি বিগত দিনের সরকার। যোগ্য ব্যক্তিদেরকে চাকরি না দিয়ে অযোগ্য ব্যক্তিদেরকে দিয়েছিল, এবং তারা ছিল কোনো একটা দলের, বিগত দিনে যে সরকার চালিয়েছিল সেই দলে তারা ক্যাডার ছিল বলে তাদেরকে দেওয়া হয়েছে। এবং অনেক ক্ষেত্রে
চাকরি বিক্রি করা হয়েছিল, বিগত দিনের সরকারের ক্যাডাররা নেতারা চাকরি বিক্রি করেছিল। তো সেই সব বিষয়ে আমরা মাথায় রেখে যে আমরা এইরকম চাকরি দিতে চাই না যে চাকরি আবার কেস হবে, মামলা হবে, আবার চাকরি চলে যাবে। কারণ বিগত দিনে যারা চাকরি পেয়েছিল 10,323, তারা ভেবেছিল যে আমি একটা চাকরি, সরকারি চাকরি পেয়ে গেছি, আমার আর চিন্তা নেই। কেউ এই চাকরি পেয়ে বিয়ে করেছে, সংসার করেছে, কেউ এই চাকরি পেয়ে বাড়িঘর করেছে, ব্যাংক থেকে লোন নিয়েছে, অর্থাৎ বিভিন্ন ভাবে যেহেতু তার একটা চাকরি আছে, তার জীবন ভবিষ্যৎ তৈরি করার জন্য সে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কিন্তু যখন চাকরি চলে গেছে, ওই ব্যক্তিগুলি দিশাহারা হয়ে গেছে, অসহায় হয়ে গেছে, অনেকে আত্মহত্যা করেছে। আর তার জন্য দায়ী ছিল বিগত দিনের সিপিএম সরকার, যারা এই ধরনের অবৈধ চাকরি দিয়েছে। কিন্তু আমরা এইগুলিকে সাবধানতার সহিত আমরা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছি। যারা চাকরি পাওয়ার যোগ্য, যারা চাকরি পেতে পারে, তার নিজের ক্ষমতা দিয়ে নিরপেক্ষভাবে নিয়মিতভাবে যারা চাকরি পেতে পারে, আমরা তাদের চাকরি তারাই পাচ্ছে এবং তাদেরই সুযোগ সুবিধা আসছে। কিন্তু যারা চাকরি পাচ্ছে না, আমরা তাদের পাশেও থাকতে চাই। আমরা তাদেরও যেন কোনো একটা গতি হয়, তাদের যেন তারা তাদের পরিবার নিয়ে, পিতা মাতা নিয়ে, সংসার নিয়ে চলতে পারে। একটা কর্মসংস্থান তাদেরকে কিভাবে দেওয়া যায়, এবং সেটা হচ্ছে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা নিয়ে, দলবাজি দিয়ে নয়। আমরা দলবাজি নিয়ে কাজ করতে চাই না। তাই এই যে আজকের এই অনুষ্ঠান, সেটাই তার ফলস্বরূপ যে আমরা আমাদের এই মলয়নগর পঞ্চায়েতে যারা যুব সমাজ আছে এবং যারা আমাদের মহিলারা আছে, যারা কাজের মাধ্যমে, যারা নিজেদের পরিশ্রমের মাধ্যমে যারা রুজি রোজগার করতে চায়, আমরা তাদের আজকে এই অনুষ্ঠান, অর্থাৎ আমরা স্টল দোকান দেব। পাশাপাশি এখানে যারা কৃষক আছে, সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন বেনিফিশিয়ারি আজকে এখানে আমাদের মলয়নগর পঞ্চায়েতের পক্ষ থেকে তাদের হাতে বিভিন্ন সামগ্রীও তুলে দেবে। এইভাবেই আপনারা যাতে পুজোর আগে রেগার কাজ করতে পারেন, কিছু টাকা আপনাদের হাতে তুলে ধরতে পারি। আপনারা যাতে আয়ুষ্মানের কাজের সুযোগটা ভালোভাবে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চলে যাবে। তো আমি বললাম, যদি সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আয়ুষ্মান কার্ড চলে যায়, তাহলে মাইক লাগিয়ে এলাকার সকল অংশের জনগণকে সামনে রেখে সরকারি সুযোগ সুবিধা সহজ পন্থায় আমরা আয়ুষ্মান কার্ড পেয়েছি। সিপিএম সরকার কিছুদিন আগে একটা বৈঠক ছিলাম আমি, সম্মানিত প্রধান মহোদয় সমস্যা হকে অনুরোধ করব আমাদের দুটি আজকের এই মহোদয় অনুষ্ঠানে উপস্থিত সকল অভিভাবক মন্ডলী, গুরুজন, শুভ উদ্বোধন করা হচ্ছে আমাদের সকলের প্রিয় বিধায়ক আমাদের প্রাণপ্রিয় বিধায়ক 16 জন বেকার যুবক যুবতীদের হাতে দোকান ভিড়ে চাবি। দাদা, এই বিষয়টা নিয়ে সবাই খুব উৎসাহিত। প্রত্যেকটা বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি আমাদের এই বিষয়টা নিয়ে আমাকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি। আপনাদের জন্য সেবা করছে আমাদের পারুল দে, প্রিয় বিধায়ক শ্রদ্ধেয় রামপ্রসাদ। নমস্কার।
জন্য অনুরোধ করছি। পম্পা মজুমদার দত্ত, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তাদের সেবা দিতে পারি, তাদের সাহায্য সহযোগিতা করতে পারি। যেরকম আমাদের এখানে অনেকেই বেকার, যাদের ব্যবসা করার কোনো স্থান নেই, যাদের কোনো দোকান নেই, আমরা তাদের জন্য আমরা সব পঞ্চায়েতে, শুধু এখানে তাই নয়, আমাদের সমস্ত পঞ্চায়েতে আমরা যারা বেকার যুবক ছেলেরা আছে, বেকার যুবক ছেলেরা যেন তাদের পরিবার নিয়ে তাদের কর্মসংস্থানের মাধ্যমে যেন আর্থিক উপার্জন করতে পারে, সেই জন্য তাদেরকে আমরা কিভাবে ব্যবস্থা করে দিতে পারি, বিভিন্ন ভাবে আমরা সেই পরিকল্পনা নিয়ে থাকি। তার মধ্যে দোকান ঘর বা দোকান শেড দেওয়া, এটা আমাদের কাছে একটা প্রকল্প। আপনারা সবাই জানেন যে বর্তমান সরকারি চাকরি পাওয়া এটা একটা দুষ্প্রাপ্য ব্যবস্থা হয়ে গেছে। এটা শুধু আমাদের রাজ্যে নয়, এটা সারা ভারতবর্ষেই, সারা ভারতবর্ষে নেই, সারা পৃথিবীতে সরকারি চাকরি নিয়ে বা সরকারি চাকরি পাওয়া এটা আজকাল যুগে সর্বদেশে এবং রাজ্যের দেশের সমস্ত জায়গায় এটা দুষ্প্রাপ্য হয়ে গেছে। কারণ শিক্ষার হার বাড়ছে। সেই আজ থেকে আমরা যদি 10 বছর আগের কথাও বলি, 10 বছর আগে যেভাবে চাকরির নিয়ম নীতি ছিল, চাকরির সেই নিয়ম নীতি অনেক আগের তুলনায় কঠিন হয়ে গেছে। তারপরও বিগত দিনের সরকাররা যেভাবে অনিয়মিত চাকরি দিয়েছে, অনিয়মিত মানে হচ্ছে যারা দলের কার্যকর্তা কর্মী বা যারা দলের ক্যাডার ছিল, তাদেরকে বিগত সরকার অনিয়মিত ভাবে আইনের বিরুদ্ধে গিয়ে, ঊর্ধ্বে গিয়ে, চাকরির যে রুলস আছে, নিয়ম আছে, সেই নিয়মের বাইরে গিয়ে তাদের দলীয় ক্যাডারদের সরকারি চাকরি দিয়েছিল বিভিন্ন জায়গায়। আর আপনারা জানেন তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। যারা চাকরি পায়নি তারা মামলা করেছিল, সেই মামলা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপরে মামলা যখন রায় বেরিয়েছিল, যারা চাকরি পেয়েছিল এগুলি অবৈধ চাকরি, আর সেই রায়ের ঘোষণা অনুযায়ী চাকরি চলে গেছে। আমরা তো কোনো রকম বাইক লইয়া ঠেলাই দেখাই আগে তো গাড়ি যে ওইদিকে যে লাগি করছে গাড়িগুলো অনেকদিন থেকে ওই যে গাল্লা গিয়া খুব কষ্ট করতে আছে ড্রাইভারেরা। আমরা তো বাইকে দুজন ঠেলাইও চামকি পারি যতটুকু খেয়ার থাকে না এখানে, কিন্তু গাড়িগুলো খুব কষ্ট হয় কতদিন ধরে এই জায়গাটা এমন অবস্থা হয়েছে, মানে একটা গাড়ি যাইবার মতন নাই। কোন রোডে এই সমস্যাটা? এটা তো জায়গা হয়েছে শ্রীপুর। আচ্ছা, শ্রীপুর। এখানে কি রাস্তা খারাপ? হ্যাঁ, রাস্তা তো খারাপ হয়ে দেখেন না, গাড়ি কাটছে। কত মিটার রাস্তা? কত মিটার? অনুমানিক 20-25 মিটার হইব।
তো মানে গাড়ি চলাচল পুরাপুরি মানে যাইতে পারতেছে না? পুরাপুরি বন্ধ তো। ওই তখন একটা গাড়ি ওই দিক থেকে গাড়ি আর ওইদিকে ঘুরিয়া যার গিয়ে গাড়ি ওই দিক থেকে যদি আমি একটি দেখতে আসি একটা শ্রীপুর বাজার পর্যন্ত লাইন ধরাই গাড়ি মনে কয় 15-20টা গাড়ি হইব, বড় গাড়ি, ট্রাক গাড়ি, 12 চাক্কা, ওই পাথরের গাড়ি, এগুলো আটকে থাকছে। এখন অবধি মানে প্রশাসন থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে না, এটা তো দেখছি না কোনো কাজ হয়েছে। বা চেক রাস্তার দায়িত্বে যারা কোম্পানি আছে তারা কি আইসি না, আপনাদের সঙ্গে কথাবার্তা হয়েছে না? দেখছি না, কথা কইছে না। আচ্ছা, ঠিক আছে। হয়েছে যে আমরা মানে ড্রাইভার, আমরা সবাই লরি চালক, কেন আমরা সবাই লরি চালাই। তো রাস্তাটা মানে এই জায়গা খারাপ। আমরা সকালবেলা ফোন করছি কোম্পানিত। তো কোম্পানিত আমরা মানে রাত্রে 2:30-3টা থেকে এখানে 2টা গাড়ি ফাঁসার থেকে আমরা এখানে কোনো ছোটো গাড়িও যাইতে পারেন না, বড় গাড়িও আইতে পারেন না। তো সকালবেলা আমরা 5টার দিকে কোম্পানিত গেছি, যাওয়ার পরে কোম্পানিতে দেখছি তালা মারা, তারা মানুষ নাই। তখন দেখেন এখানে 2-3 কিলোমিটার মধ্যে কোনো হোটেল নাই, না জলের ব্যবস্থা আছে, না মানে টয়লেটের ব্যবস্থা আছে। আমরা ড্রাইভার এখন তো আমরা মনে করেন যে কোনো জায়গায় বাইরে গেলে তো গ্রামবাসীরা কমপ্লেন করবো। কারণ আমরা কিতা করতাম, আমরা তো মানে কোনো কিছু করতে পারতাম না। তার কারণে আমরা এখন বর্তমানে আমরা রাস্তাটা বন্ধ করে রাখবো। তারা আমরা উদ্ধার করে দেখ, আমরা যাই। আমরা তো সকাল থেকে এখনো রাত থেকে এখনো পর্যন্ত আমরা কোনো খাওয়া খাদ্য নাই। আচ্ছা, কোন এলাকাতে অবস্থা এরকম ডেইলি অবস্থা? আজকে 3-4 দিন থেকে ডেইলি এরকম হইতে আছে। কিতা করবো আমরা কোন দিকে যাইবো রাস্তা লাগে? কোন রোডে এই সমস্যাটা? এটা ন্যাশনাল NH 208। আচ্ছা, এই জায়গাটা 8 নম্বর জাতীয় সড়ক, ন্যাশনাল রোড, যেটা নতুন বনছে। এটা আপনার জায়গাটার নাম বোধহয় রাধানগর। এখানে এই রাস্তাটা জায়গাটা অল্প জায়গা, বেশি জায়গা না, মনে করেন 10-15 মিটার হইব বা 20 মিটার হইব। তারা একটা মেশিন লইয়া আইয়া যদি একটু কাজ করে দিত আমরা উঠিয়া যাইতে পারতাম। কিন্তু আমরা তারা ফোনও করছি, কোনো রেসপন্স নাই। কোম্পানিতেও গেছি, কোনো রেসপন্স দিছে। কোন কোম্পানিতে গেছে আপনারা? এটা জিত কন্ডাকশন। এই রাস্তার দায়িত্বে আছে, কাজ মানে কাজ করছে বা এই রাস্তার দায়িত্বে আছে তারা। তারা বর্তমানে কোন এলাকাতে আছে তার অফিস? তারা এখানে আসাম রাইফেল একটা ক্যাম্প আছে, ওই ক্যাম্পের লোকে তারা। কেমন লরি আটকা পড়ছে এখানে? মনে করেন 30-40টা লরি আটকা পড়ছে। আচ্ছা, পুরো যাতায়াত করতে পারছে না? হ্যাঁ, মানে গাড়ি চলাচল করতে পারতেছে না? গাড়ি চলাচল, ছোট গাড়ি মানে বাইকটিও যে ফাইরিতেছে, এটি মানে আমরা ড্রাইভার হল মিলে হেল্প করে ডেকাইয়া দিতেছি, এরপরে ফাঁস হইতেছে। এখন অবধি আপনাদের সঙ্গে কথা বলে প্রশাসন তরফ থেকে কেউ আইছে না? না, কেউ আইছে না এখনো। আমরা হেল্প করার মতন কেউ নাই। কি নাম আপনার? আমার নাম বর্তনাথ। কোন এলাকাতে বাড়ি? আমার বাড়ি হইল ফানিসাগর জলবাসা। আপনি লরি চালক? হ্যাঁ, লরি চালক। আপনার সহকর্মী কি নাম আপনার? অনুপ দাস, বাড়ি কদমতলা। আপনার লরি চালক? হ্যাঁ, লরি। আচ্ছা, সেম সমস্যায় আপনার আটকা পড়ছেন? আমরা 2-3 দিন থেকে সেম হইতে আছে। আটকা পড়ছেন আপনি? ঠিক দিন হইলে ঠিক আছে, আমরা মানিয়ে নিতে পারতাম, কিন্তু একদিন না। এই জায়গাটার মাঝে মানে বাক্কা কয়দিন থেকে সমস্যা। না, এখানে ডেইলি গাড়ি ফাঁসে 2টা আইয়ে তারা কাজ করে, ঠিক আছে, কিন্তু ওই উপরে মাটি বিছিয়া যায় গিয়া, আবার গাড়ি চলাচল করলে মানে গাড়িটা ভিজা। 2 নম্বরে ফাইকারি আরম্ভ করছে। ঠিক আছে। ওই ড্রাইভার কইতে ড্রাইভার বিরাট ঘুমা খাইয়া বাজু খাই দেন ওটালা দুটো দিব যা না না তোমরা কথা সমস্যাটা কম না বলে আমরা তো এখানে ও গাড়ি আর হবে না, তোমরা বলে এক গাড়ি দিবেন না, বাকি মেজে সব কোম্পানি চলে কোম্পানি চল তোমরা সমস্যাটা বলে তোমরা তো আমাদের দিনা যায় না
সব বন্ধ করতে হবে, সব ছোট বড় হ্যাঁ বাইকও বন্ধ করে দিয়েছ আচ্ছা আইবো না, আমি স্টেটমেন্ট দিব যাও। ওই গাড়িটা যাইতে দিও না। একবার দেখা দিয়ে একবার আরে বাইরে আরে লিগেল কথা কইতে কি আছে আমার তো বাড়ি যায় কালকে 11টার সময় আমরা আইছি, এদিক থেকে আমার লোক আরেকজন আসছিল, এই দুটো গাড়ি রাত্রে 11টার সময় ফাঁসছে। এদিকে 2 কিলোমিটারের ভিতরে কোনো হোটেল নাই, কোনো রেস্টুরেন্ট নাই, কিচ্ছু নাই। এরা খুব বিভ্রান্তি হয়েছে, প্রায় 1-150 গাড়ি। আমরা এলাকার প্রায় 30-40টা টুকটুক আছে, এদিকে বাইরেতে পারে না, টুকটুক ড্রাইভারটা কষ্ট পাইতেছে, কোনো টিপ দিতে পারে না, কোনো রাস্তা নাই, কোনো ব্যবস্থা নাই। সরকারের কোনো দোষ নাই, কোম্পানি কোনো রেসপন্স করে না। আমরা কোম্পানির যাই, কোম্পানি এই জায়গায় গেলে পরে এরা তালা মেরে হয়ে যায় গিয়া আয় না, তো কোম্পানি এই রাস্তার বলে বিল পাইছে না, টাকা পাইছে না, এরা কাজ করতে পারতো না। এরকম স্টেটমেন্ট দেয় কোম্পানি। এরা এরকম আমরা গিয়া সকালবেলা যাওয়ার পরে এরকম দিছে। সকালবেলা এরা আইসে না, আমরা 2-3 বার ফোন করছি, ফোন করার পরে কইছে 5টার সময় বলে আয়া গেছে। এরা বলে 5টার সময় বলে সকালবেলা আয়া গেছে, কিন্তু আমি নিজে আমার লাইভ দেখো, আমি রাত্রেবেলাও লাইভ করে গেছি। রাত্রে 11:30 থেকে 2 গাড়ি এরকম কষ্ট পাইতেছে। কি আর খানে কি আর কিছু কোনো চা কোন ব্যবস্থা নেই, খেয়ে দিবে কেন? খেয়াল করবো এরা, ড্রাইভারটা খেয়াল করেনি, কোনো কেউ করেও না, করতে চায়ও না। কিন্তু এই রাস্তাটা যে এরকম হয়েছে, এখন এটা আমরা কিতা করতে পারি, কিতা করলে ঠিক করতে পারবো? আমরা কি নিজের টাকা দিয়ে ঠিক করতাম না কিতা করতাম? এটা কোম্পানি আমরা বুঝাই হয়ে যাক। কোন এলাকাতে এই সমস্যা? এটা রাধানগর শ্রীপুর এলাকা, শ্রীপুর বাজার থেকে। যে রাস্তাটার সমস্যা হয়েছে কোন রাস্তাটা? এটা ন্যাশনাল হাইওয়ে 208 NH। আচ্ছা, কত মিটার রাস্তার এই হাল? রাস্তা প্রায় 15 মিটার, আচ্ছা 15-20 মিটার হইব একটা জায়গা, আর বাকি সাইড মোটামুটি ভালো আছে। এটা প্রায় 15 দিন ধরে এরকম ডেইলি এখানে 4-5টা গাড়ি ফাঁসে। এই বর্ষার মৌসুমে কি মানে গাড়ি চলাচল? আমি নিজের প্যাকেট থেকে 2000 টাকা দিয়ে গাড়ি উঠাই দিছি, ঠিক করাই দিছি রাস্তা। আমার নিজের টাকা দিয়ে 2000 টাকা দিয়ে আমি রাস্তা ঠিক করাই দিছি। আমি লাইভ ভিডিও করে ছাড়ছি নেটও, সবে দেখো। ঠিক আছে, এছাড়া কিতা হেল্প করতে পারবো? একজন গ্রামবাসী হিসাবে আমি এছাড়া কিতা হেল্প করতে পারবো? এটা তো আমার বাবা তো সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে না যে আমি ডেইলি আমার নিজের টাকা দিয়ে ঠিক করে দিব, ঠিক না? এটাই আর বাকি তো ড্রাইভারের জিজ্ঞাসা হবে। এখানে কতটি গাড়ি লরির আটকা পড়ছে? গাড়ি প্রায় 50-60 হইব। আচ্ছা, পুরো লাইন আছে, আপনি দিয়ে গেলে দেখতে পাবেন পুরো লাইন আছে। গতকাল বৃষ্টির পর থেকে এই সমস্যা? বৃষ্টির আগের থেকে। আচ্ছা, কালকেও গাড়ি ফাঁসছে বৃষ্টির আগের থেকে। আপনারা কি চাইবেন? আমরা চাই কোম্পানি আইয়া দেখক, দিকে এরা উড়াই যোগ, ড্রাইভারটির উদ্ধার করুক, বাসাক, ড্রাইভারটির উদ্ধার করুক, বাসাক। সেখানে তো কালকুলেট কোন কোম্পানি এটা কাজ কোম্পানির নামটা তো আমার মনে নাই, ওই আসাম রাইফেল ক্যাম্পের সামনে জিত কোম্পানি বোধহয়, জিত কোম্পানি।
এই রাস্তা মেনটেন্যান্স নিয়ে তাদের কোনো হেলদোল নাই। মেনটেন্যান্স তো একটা ন্যাশনাল হাইওয়ে পরে হইলে পরে একটা কোম্পানি 5 বছর পর্যন্ত মেনটেন্যান্স দিয়া দেয়, তারপরে পিডব্লিউডির কাছে হ্যান্ড ওভার করে। কতদিন হয়েছে এই রাস্তাটা কাজ? এই রাস্তা হয়েছে 2 বছর, 1.5 বছর না, কমপ্লিট হয়েছে না, 2020 থেকে কাজ চলছে। কমপ্লিট হওয়ার পরে ভাই 1-1.5 বছর হইব কমপ্লিট করে সাকসেস করে উদ্বোধন করে গাড়ি চলে। আর এই প্রথম বর্ষাতেই আবার ভাঙ্গা শুরু হয়েছে। এখানে ছোট বড় থেকে শুরু করে সব যান চালকদের এই সমস্যা। কোনো টুকটুকও যাইতে পারে না, খালি বাইক দিতে পারে। আমরা গ্রামের ওই 15-20টা টুকটুক বাড়িতে পারতেছে না, টিপো যাইতে পারতেছে না, রুজু করতে পারতেছে না। খবর সোমবার হইলে খবর বন্ধন, কিন্তু রুজু করে না, দিব করতে টাকা। এরকম রাস্তা হইলে বাড়িতে পারবো না, কেউ পারতো না। কি নাম আপনার? আমার নাম নয়ন দাস, এই এলাকার বাসী। এলাকাবাসী। কি তো হয়েছে ভাই? দেখেন আমরা 10-12 জনে আছে না, এডিসির গ্রুপ থেকে এটা করতে আছি আজকে 5-6 বছর। আমরা 10-12 জনের মিহির আছে না, মিহিরে করে। তো আল্লাহর কাছে এইটাই কমো, যে গজবটা মানুষের করছে, এই গজবটা মানুষের যদি সুস্থ মাথা থাকে, মানুষ এই সব দেখে মানে ঠিকঠাক বুনি মানুষের মাথা। আজকের থেকে একদিন আগে সন্ধ্যার সময় আইয়া সেটা বীজ ঢেলে দিয়েছে, কে জানি দেখছি না আমরা। আইয়া সেটা দেখি সকালে এই বিষ পড়ে রয়েছে, মাছ মরা, সব মাছ মেরে গেছে। হ্যাঁ, সব মাছ মরে গেছে। কত টাকার হইব আনুমানিক? মিনিমাম 2-2.5 লাখ টাকার পোনা মারা গেছে। সাদা হয়ে রয়েছে পুকুর না? পুকুরে একবারে সাদা হয়ে রয়েছে, দেখেন। কত কানি হইব পুকুরটা? 2 কানি। তোমরা 10-12 জনে করে? 10-12 জনে এই পুকুরটা করতে আছে। এই অবস্থা সান সব সাদা করে রাখতাম বীজটা। সন্দেহ হয়নি কারোর? এমনি সন্দেহ তো কার করম কোন, পাড়ার তো সবাই কার মনে কি লইয়াছি রে আইয়াছি রে রাত্রে বীজ দিয়ে দিছে, এটা তো আর আমরা আর দেখি না। দইরা খাইলে দইরা নাইলে খাইতো, দইরা খাইলে তো আর কোন মানুষের মাছ তো সবাই ধরে। একজনের পার্সোনাল পুকুর হইলে তো কিন্তু একজনের পুকুরতে একজনের ধরে। আর এই গজব করব তো এটা হইলো না। এই জায়গাটার নাম কি দা ভাই? এটা উত্তরমুরা। কোন পঞ্চায়েত? এটা আড়ালিয়া পঞ্চায়েত। তোমার নাম কি? আবু জাহান। তোমরা এখন কি চাইতেছো? আমরা উপরওয়ালার কাছে বিচার চাইতেছি, উপরওয়ালা বিচার করলে চলে। উপরওয়ালার বিচার নিঃশব্দ বিচার? নিঃশব্দ বিচার করলে চলে। কাতলার সোনাটি আছে না, কত টাকা গেল? আমার ভিডিওটা মাস্ট অনুমান 10:30-11টার অবশ্য গাড়ি যে তাবক যে ডিটেন খাইজানাय গাড়ি নসों रंखा आ गाड़ी आमपुरानि सिनि आगरतला उद्देश्य थांथंमानि पागलाबारि तिखि गजापारा तिखि गाड़ी थांनाय सिनि थानाय